প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। ঠিক আর দুদিন পরে তোমাদের ফাইনাল এক্সাম, বাংলা প্রথম পত্র। কোনো চিন্তা করবে না, শুধু সুন্দর করে আমি যা বলি, যেভাবে বলি, শুধু বই ধরবা, নোট খাতা ধরবা, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে চলে যাবো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে সবচেয়ে যেই টপিক্সটি তোমরা অ্যান্সার না করার সিদ্ধান্ত নিয়েছো, যে টপিক থেকে এমসিকিউ আসলে সেগুলো উত্তর যথাযথভাবে দিতে পারবা কিনা সেটা নিয়ে তুমি সন্দেহ করছো, সেই টপিকসটা আমরা আজকে একদমই সহজে মাত্র 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দেব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই সবার জায়গা থেকে আজকের এই ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করে দিব। এতদিন তোমাদেরকে শুধু শেয়ারের জন্য বলেছি, আজকে এটি বলবো যে ভাই সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে দিব। আমরা আজকে সিরাজউদ্দৌলা এই নাটকটি নিয়ে পড়বো একদমই সহজে। তার আগে আমি তোমাদেরকে একটি শিডিউল দেখাতে চাচ্ছি বা একটা রুটিন দেখাতে চাচ্ছি। আমি যতটুকু জানি এবং বুঝি, তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো অথবা তোমরা যারা ব্যবসায় শাখা বিভাগের শিক্ষার্থী আছো, তোমরা বাংলা প্রথম পত্র ওই যে কখন ধরেছো টেস্ট পরীক্ষার সময়, আর তোমাদের ধরাই হয় নাই। সো আমি সিদ্ধান্ত নিয়েছি পড়ো প্ল্যাটফর্ম থেকে আমরা তোমাদেরকে সর্বোচ্চ সার্ভিস দিয়ে যাব। সে আলোকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আগামীকালকে তোমাদেরকে সকল কবিতাগুলো শেষ করে দিব, আর পরের দিন তোমাদেরকে সকল গল্পগুলো শেষ করে দিব। বুং বাং নয়, তোমরা যারা ভাইয়ার ক্লাসগুলো করেছো, আমি দেখলাম যে এই যে তোমরা অনলাইনে ক্লাস করছো বা যে জায়গায় করছো, বুং বাং নৈর্ভিত্তিকে এসে কত কিছু পড়ো না ভাইয়া। আমি একটা টপিক পড়বো, পুঙ্খানুপুঙ্খভাবে সেই টপিকসটি বুঝবো, যেখান থেকে আমাকে প্রশ্ন করুক সে আমি যেন উত্তর দিতে পারি, এভাবে আমরা পড়বো। তো আগামীকালকে এখানে আসলে যেহেতু আগামীকালকে শুক্রবার, এখানে লেখা আছে 11টা, বাট আগামীকালকে আমরা ক্লাস শুরু করব 10টা 30 থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শেয়ার করিনি সবাই, আজকে আমরা 5000 শিক্ষার্থী হইতেই হবে। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করতে হবে, যত জায়গায় অপশন আছে। তো আগামীকাল সকাল 10টা থেকে আমরা যে 3টি কবিতা পড়বো, তাহারই পড়ে মনে 18 বছর বয়স এবং সোনাত্তরী। পরে তোমরা হচ্ছে একটু জাস্ট নামাজ পড়বা, খাবা, একটু বিশ্রাম নিবা, আবার একটু এই 3টা কবিতা একবার দেখে নিবা। বিকেল 4টা থেকে আবার আমি তোমাদেরকে পড়াবো প্রতিদান, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। সন্ধ্যা 7টায় এই কবিতাগুলোর একটা মডেল টেস্টে নিব, তোমরা আবার একটু পড়ে টড়ে নিবা। রাত 9টা 30 তোমাদের পড়াবো লাল সালু এবং বিদ্রোহী। আমি কিন্তু ভাইয়া বারবার বলছি, ওই যে এমসিকিউ যে ব্যাপার সেপার সেগুলো পড়বো না ভাইয়া। এই যে এমসিকিউ পড়ে কখনো যথাযথ প্রস্তুতি তোমাদের হবে না। দেখো ভাইয়া কিভাবে পড়াই তোমাদের। 29 তারিখ আমি যে কাজটি করব, সকাল 11 থেকে 1টা পর্যন্ত অপরিচিতা, মাসি পিসি, আমার পথ। বিকেল 4টায় রেইনকোট, 52 দিনগুলো, বিলাসী, মানব কল্যাণ শেষ করে দিব। আর সন্ধ্যা থেকে তুমি মডেল টেস্ট দিবে, এক্সাম দিবা, নিজেকে একদম রিল্যাক্স মুডে রাখবা। চলো আর দেরি না করে আমরা শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি। সবাই বিসমিল্লাহ পড়ো, একদম সবাই যতজন আছি সবাই বিসমিল্লাহ পড়ো এবং সবাই শেয়ার করে দাও। তোমরা এখন 2500+ স্টুডেন্ট আছো। দেখো ভাইয়া তোমাদেরকে কিভাবে এই যে সিরাজউদ্দৌলা নাটকটি শেষ করে দিই। আমি তোমাদের সবাইকে বলবো, আমি একদিন তোমাদের 7 ঘন্টা ক্লাস নিব। সো তোমরা কি ভাইয়ার জন্য একটু কাজ করবে না ভাইয়া? বলো, ভাইয়ের কষ্ট হবে না? সো তোমরা এখন 2500+ শিক্ষার্থী আছো, সবাই সবার জায়গা থেকে একটা একটা করে শেয়ার করি। সবাই সবার জায়গা থেকে একটা একটা করে শেয়ার করি। খাতা কলম নিয়েছি, বলো সবাই বিসমিল্লাহ পড়ো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি সিরাজউদ্দৌলা নাটকটি। চলো, সিরাজউদ্দৌলা নাটকটি কেন তোমরা পারো না, এটা আমি অনেক রিসার্চ করেছি, করে দেখেছি আসলে নাটক কোথায় থেকে শুরু হয়েছে, কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে, কি কি কারণে নাটকটি হয়েছে, এই বিষয়গুলো আমাদের অনেকেরই জানা নাই, যার কারণে আমরা সিরাজউদ্দৌলা নাটকটি বুঝতে পারি না। এই নাটকে টোটাল 42টি চরিত্র আছে। আমরা সবগুলো চরিত্র সম্পর্কে জানা লাগবে না, এই চরিত্রগুলো সম্পর্কে আমরা জানবো। কি কি সব একটু খেয়াল করো। আমরা যেগুলো জানবো জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও, কিচ্ছু করা লাগবে না। দ্রুত সবাই দ্রুত শেয়ার করে দিবে, সবাই দ্রুত শেয়ার করে দিই। আচ্ছা, যে বিষয়টি বলবো সুন্দর করে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি সিরাজউদ্দৌলা নাটকটি ভাইয়া 1 ঘন্টায় পড়াবো। আমি ক্লাস শেষে যদি তোমার মুখস্থ না হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবা, চ্যালেঞ্জ দিয়ে পড়াবো, এমসিকিউ সিকিউ সব পারবা। সবাই আবার শেয়ার করে দিই, একদম যেন বাংলাদেশের সব শিক্ষার্থীরা যারা অনলাইনে
ক্লাস করছে সবাই যেন সিরাজউদ্দৌলা নাটকটি সহজে বুঝতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নাটকে আমরা এদের সম্পর্কে ভালোভাবে জানবো। আলীবর্দী, মীর জাফর, ক্লাইভ, উমিচাঁদ, ওয়াটস, হলোয়েল, গসেটি বেগম, রজার ড্রেক, মানিক চাঁদ, জগৎ শেঠ, আমেনা বেগম, মিরন, মীর মর্দান, মোহনলাল। এই যে আমি এখন নামগুলো বলছি না, তোমার কাছে খুবই বিরক্ত লাগছে যে দূর ভাই এত নাম কিভাবে মনে রাখবা। দেখো আমি কিভাবে মনে রাখছি তোমাদেরকে। মোহাম্মদী বেগ, রাজবল্লভ, লুৎফুন্নেসা, রায়দুল্লভ, ডাচ, ফরাসি, ফোর্ট উইলিয়াম, আলীনগরের সন্ধি, এই বিষয়গুলো আমরা জানবো। সবাই সুন্দর করে একটি স্ক্রিনশট দিয়ে নাও, সবাই সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার স্ক্রিনশট দেওয়া শেষ হয়েছে? ওকে, ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নাটকে এই চরিত্রগুলো সম্পর্কে আমরা কথা বলবো, বাট কথা বলতে গিয়ে কাহিনীটি তোমাকে আগে বুঝতে হবে যে এই নাটকটি সিরাজউদ্দৌলাকে নিয়ে। তো সিরাজউদ্দৌলা কোথায় থেকে আসছে প্রথমে আমরা সেটি যাব। সুন্দর করে নোট করো প্লিজ, আমার পড়াইতে বেশিক্ষণ লাগবে না, সুন্দর করে নোট করো, বুংবাং পড়া যাবে না প্লিজ বলছি ভাইয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই দিল্লি সম্পর্কে অবশ্যই তোমরা জানো। তো মোগল আমলে এই যে দিল্লি তোমরা দেখতে পাচ্ছ, মোগল আমলে মোগল সাম্রাজ্যের সম্রাট জাহাঙ্গীর যে দিল্লির সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর। তো হঠাৎ করে সম্রাট জাহাঙ্গীর সিদ্ধান্ত নিয়েছেন তিনি বঙ্গ দখল করবেন। তো তিনি 1609 সনে তিনি বঙ্গ দখল করেছেন। সবাই আমরা এটা লিখে ফেলি, দ্রুত এটা লিখে ফেলি। ওকে, এটা লিখে আমাকে বলতে হ্যাঁ ভাই লিখে শেষ হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলতে চাচ্ছি আমরা কেন সিরাজউদ্দৌলা নাটকটি বুঝি না, যে নবাব সিরাজউদ্দৌলা কোথায় থেকে এসেছেন এই জিনিসটা আমরা জানি না। তোমাকে ভাইয়া সুন্দর করে বুঝাই দিচ্ছি যে তুমি তো দিল্লি সম্পর্কে জানো। তো মোগল সাম্রাজ্যের সময় মোগল সম্রাট জাহাঙ্গীর, মোগল সাম্রাজ্যের সময় তোমরা মোগল কাহিনী জানো, মোগলি আমল, যে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, এরা ছিলেন মোগল সম্রাট। তো মোগল সম্রাট জাহাঙ্গীর যাকে তোমরা দেখতে পাচ্ছ, এই জাহাঙ্গীর সাহেবের মন চেয়েছে একটু বঙ্গ দখল করতে। তার মানে আমরা এখন যে জায়গায় বসবাস করছি এই বঙ্গ দখল করতে। তিনি বঙ্গ দখল করেছেন 1609 সনে। সবার এতে লেখা হয়েছে? আশা করছি সবার লেখা হয়েছে 1609 সনে। আজকে আমরা 5000 শিক্ষার্থী হইতেই হবে, তোমরা এটা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনি 1609 সনে যখন বঙ্গ দখল করেছেন, তো তিনি দিল্লি থেকে সারা দেশ শাসন করবেন। তো দিল্লি থেকে এই যে তোমরা বলো বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এই যে শাসন করছেন, দেশ পরিচালনা করছেন, তারা বিভিন্ন বিভাগে ভাগ করেছেন, জেলায় ভাগ করেছেন। তো এই যে সম্রাট জাহাঙ্গীর সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার সকল অঞ্চলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করবেন। তো তিনি সেগুলোর নাম দিয়েছেন সুবা। সবাই সুন্দর করে খেয়াল করো, এই যে সুবা নাম দিয়েছে। তাহলে মনে করো বঙ্গে একটা সুবা, এভাবে তার যতগুলো অঞ্চল আছে সবগুলো এক একটা সুবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যে মোগল সম্রাট জাহাঙ্গীর বঙ্গ দখল করেছেন 1609 সনে। বঙ্গ দখল করে তিনি বঙ্গকে একটা সুবা দিয়েছেন। এভাবে মোগল সম্রাট জাহাঙ্গীরের অনেকগুলো সুবা ছিল। সুবা মানে হচ্ছে প্রদেশ, আমরা যেটাকে আমাদের বিভাগ বলি, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এরকম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তুমি বুঝতে পেরেছো যে বঙ্গ হচ্ছে একটা সুবা। এই যে এই দিল্লি থেকে এখানে হচ্ছে বঙ্গ, এই বঙ্গ হচ্ছে একটা সুবা। তো বঙ্গ যে তুমি দেখতে পাচ্ছ, এই বঙ্গের সুবা হচ্ছে একটা প্রদেশ, মানে সুবা বা প্রদেশ যাই হোক। এই সুবার যিনি মেইন থাকেন তিনি হচ্ছেন সুবেদার। সুবার যিনি মেইন থাকেন তিনি হচ্ছেন সুবেদার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুন্দর করে বুঝবা। তাহলে এই যে এখান থেকে হচ্ছে দিল্লি থেকে এখানে হচ্ছে বঙ্গ হচ্ছে একটা সুবা। এভাবে দিল্লির অনেকগুলো সুবা ছিল। তো সুবার যিনি মেইন তিনি হচ্ছেন সুবেদার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে জাহাঙ্গীরের সময় এই বঙ্গের যিনি সুবেদার ছিলেন তিনি হচ্ছেন ইসলাম খাঁ। তিনি 1610 সনে তিনি এই যে আমাদের বঙ্গের যে ঢাকা ছিল, ঢাকার নাম তিনি রেখেছেন জাহাঙ্গীরনগর। কাহিনীটিকে আমরা বুঝতে পেরেছি
যে সম্রাট জাহাঙ্গীরের অনেকগুলো সুবা ছিল, তার মধ্যে আমাদের বঙ্গ হচ্ছে একটা সুবা। এই বঙ্গের যিনি মেন তাকে বলা হতো সুবেদার। সম্রাট জাহাঙ্গীরের সময় বঙ্গের সুবেদার ছিলেন ইসলাম খাঁ। এই ইসলাম খাঁ ঢাকাকে জাহাঙ্গীরনগর নামকরণ করেছেন 1610 সনে। আমি কি এটা বুঝাতে পেরেছি ভাই? আমরা কি এটা বুঝতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে এই ইসলাম খাঁয়ের পর অনেকগুলো সুবেদার আইছে। সুন্দর করে সবাই বুঝো, ইসলাম খাঁ তো সুবেদার ছিল, ইসলাম খাঁ তো সুবেদার ছিল। এই ইসলাম খাঁয়ের পরে আরেকজন সুবেদার, আরেকজন সুবেদার, আরেকজন সুবেদার, আরেকজন সুবেদার, এভাবে অনেক সুবেদার আসছে। হঠাৎ করে একজন সুবেদার, তিনি হচ্ছেন মুর্শিদ কুলি খাঁ। তিনি হচ্ছেন মুর্শিদ কুলি খাঁ। সুন্দর করে সবাই লিখে ফেলি, মুর্শিদ কুলি খাঁ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এই আমার কি সৈন্য কম আছে, আমার কি শক্তি কম আছে, আমার তো সবকিছুই আছে, তাহলে আমি কেন দিল্লির আন্ডারে চলবো? এই মুর্শিদ কুলি খাঁ তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর দিল্লির আন্ডারে চলবেন না। তো তিনি কি করবেন? তিনি সুবেদার থেকে নবাব ঘোষণা দিয়েছেন। তাহলে আমি যদি তোমাকে বলি যে প্রথম নবাবকে, তুমি সুন্দর গুরুত্ব দিয়ে দিবে যে ভাইয়া প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। তিনি 1717 থেকে 1727 পর্যন্ত, 1717 থেকে 1727 পর্যন্ত শাসন করেছে আমাদের এই বঙ্গ। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে তুমি আবার খেয়াল করো, সম্রাট জাহাঙ্গীর, জাহাঙ্গীরের সময় বঙ্গের সুবেদার ছিলেন কে? তো সুবেদারের পর অনেকজন সুবেদার আসছে, অনেকজন সুবেদারের পর হঠাৎ করে মুর্শিদ কুলি খাঁ, ইনিও সুবেদার ছিলেন, বাট ইনি সিদ্ধান্ত নিয়েছেন ভাই আমি এদের আন্ডারে থাকবো না, আমি স্বাধীনতা ঘোষণা দিব। তো এই মুর্শিদ কুলি খাঁ তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি সুবেদার থেকে হয়েছেন নবাব। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে বঙ্গের প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। বুঝতে পেরেছি? এইবার নবাবী শাসন শুরু। তাহলে আমি তোমাকে যদি বলি ভাইয়া সুবেদার থেকে প্রথম নবাব কে হয়েছেন বলতো? মুর্শিদ কুলি খাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুর্শিদ কুলি খাঁর পরে তার সেনাপতি, মুর্শিদ কুলি খাঁর সেনাপতি সুজাউদ্দৌলা, মুর্শিদ কুলি খাঁয়ের সেনাপতি সুজাউদ্দৌলা, তিনি নবাব হয়েছেন 1727 থেকে 1733 পর্যন্ত। সুন্দর করে বুঝবা, দেখবে এত সহজ লাগবে। তাহলে ভাইয়া মুর্শিদ কুলি খাঁয়ের পরে কে এসছেন? মুর্শিদ কুলির সেনাপতি সুজাউদ্দৌলা বঙ্গের নবাব হয়েছেন 1727 থেকে 1733। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সুজাউদ্দৌলার পরে তার পুত্র, সুজাউদ্দৌলার পুত্র সরফরাজউদ্দৌলা খাঁ, তিনি 1733 থেকে 1740 পর্যন্ত নবাবী শাসন পরিচালনা করেছেন। এখন আসো, তাহলে মুর্শিদ কুলি খাঁয়ের পরে হচ্ছে সুজাউদ্দৌলা, সুজাউদ্দৌলার পর হচ্ছে সরফরাজউদ্দৌলা, সরফরাজউদ্দৌলার পরে তার সেনাপতি, এই সরফরাজউদ্দৌলার সেনাপতি আলীবর্দী খাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আলীবর্দী খাঁকে নিয়েই হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকটি। বিশ্বাস করো, এই জিনিসটি না বোঝার কারণে আমরা অনেকে নাটকটি পারি না। এই আলীবর্দী খাঁ হচ্ছেন সরফরাজউদ্দৌলার সেনাপতি। সরফরাজউদ্দৌলার পরে আলীবর্দী খাঁ 1740 থেকে 1756 সাল পর্যন্ত বঙ্গ শাসন করেছেন। আর এই আলীবর্দী খাঁয়ের নাতি ছিলেন সিরাজ। তাহলে ভাইয়া আমি কি বুঝাতে পেরেছি? মন থেকে বলো। তাহলে নবাব কোথায় থেকে আসছে ভাইয়া? ওই যে বঙ্গ সুবেদার থেকে নবাব মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদ কুলি খাঁয়ের পর হচ্ছে সুজাউদ্দৌলা, সুজাউদ্দৌলার পর হচ্ছে সরফরাজউদ্দৌলা, সরফরাজউদ্দৌলার পর হচ্ছে আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁয়ের নাতি হচ্ছে সিরাজ। আলীবর্দী খাঁ যখন 1740 থেকে 1756 সাল পর্যন্ত বঙ্গ শাসন করেছেন, এই আলীবর্দী খাঁয়ের মৃত্যু হওয়ার পরে তার নাতি সিরাজউদ্দৌলা বঙ্গের নবাব হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত সবাই বুঝছি? বলবে এই পর্যন্ত সবাই বুঝছি যে ভাইয়া আলীবর্দী খাঁ, এই আলীবর্দী খাঁকে যদি তুমি না বুঝো, বিশ্বাস করে এই নাটকটা তুমি বুঝবা না। বলবে আমরা সবাই বুঝছি? মন থেকে বলো, আমরা সবাই বুঝছি ভাই? সবাই বুঝছি? সবাই বুঝছি বলো। এই যে আলীবর্দী খাঁ তুমি দেখতে পাচ্ছ, আলীবর্দী খাঁ কোথায় থেকে এসছেন তোমাকে সেটা বুঝতে হবে। ভাই বলো বুঝছি? দ্রুত ভাইকে জানাও যে আমরা বুঝতে পেরেছি। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি কি আলীবর্দী খাঁকে দেখতে পাচ্ছ? এই আলীবর্দী খাঁ হচ্ছেন বঙ্গের নবাব হয়েছেন
ভাই এই পর্যন্ত, তাইলে এখান থেকে তোমরা শুরু করো। যারা বুঝো নাই তারা এখান থেকে শুরু করলো বুঝবা। ভাইয়া আলীবর্দী খাঁকে তুমি দেখতে পাচ্ছ, এ আলীবর্দী খাঁ বঙ্গ যেটা তুমি দেখতে পাচ্ছ, আমরা যে বঙ্গে বসবাস করি, আলীবর্দী খাঁ বঙ্গের নবাব হয়েছেন 1740 থেকে 1756 সালে। এই পর্যন্ত তিনি শাসন করেছেন। ঘটনাক্রমে আলীবর্দী খাঁয়ের কোনো ছেলে ছিল না। তো আলীবর্দী খাঁ তারপরে তার নাতি সিরাজউদ্দৌলাকে নবাব করেছেন, ভাইয়া এখান থেকে মূলত কাহিনীটা শুরু। এটা কি সবাই বুঝছি বলো? ভাই বলো সবাই বুঝছি? তোমরা বুঝে এটা বুঝো নেই, এটা কোনো একটা কথা হইলে এই কারণে তো তোমরা সিরাজ মানে এই নাটকটা পারো না। আবার বলি ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ মোগল সম্রাট ছিল না? তো মোগল সম্রাট জাহাঙ্গীর, সুন্দর করে বুঝো, বিসমিল্লাহ পড়ে সবাই বুঝো। মোগল সম্রাট জাহাঙ্গীর পুরো দিল্লি, পুরো বঙ্গ সব কিছু শাসন করতেন। তো তিনি হঠাৎ করে একবার বঙ্গ দখল করেছেন 1609 সনে। কে দখল করেছেন? জাহাঙ্গীর। 1609 সনে তিনি বঙ্গ দখল করার পরে, বঙ্গ হচ্ছে একটা সুবা, তার অনেকগুলো সুবা ছিল, তার মধ্যে বঙ্গ হচ্ছে একটা সুবা। এই বঙ্গের সুবেদার ছিলেন, মানে বিভাগীয় কমিশনার ছিলেন ইসলাম খাঁ। তিনি বঙ্গের সুবেদার ছিলেন। তো বঙ্গের সুবেদার থাকার পরে তিনি, এই যে তোমরা জানো সবাই ঢাকার নাম জাহাঙ্গীরনগর করা হয়েছে, এই ঢাকার নাম জাহাঙ্গীরনগর করা হয়েছে 1610 সনে। কে করেছেন? ইসলাম খাঁ করেছেন। কার নাম অনুসারে? ওই যে মোগল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে, কারণ সে জাহাঙ্গীরের একজন সুবেদার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে এই ইসলাম খাঁয়ের পরে অনেক সুবেদার এই বঙ্গটা, এই যে তুমি এখন যে বাংলাদেশে বসবাস করছো, এই বাংলাদেশে ইসলাম খাঁ হচ্ছে একজন সুবেদার। কার আন্ডারে? দিল্লির আন্ডারে একজন সুবেদার। এই ইসলাম খাঁয়ের পরে অনেক সুবেদার আমাদের এই বাংলাদেশটা শাসন করেছেন। হঠাৎ করে একজন সুবেদার মুর্শিদ কুলি খাঁ তিনি শাসন করছেন। তো তিনি চিন্তা করছেন, এই আমার কি কোনো কিছুর অভাব আছে? আমি কেন দিল্লির আন্ডারে চলবো? তো তিনি দিল্লির আন্ডারে আর থাকতে চায় নাই, তিনি নিজেকে সুবেদার থেকে নবাব ঘোষণা দিয়েছেন। এখান থেকে নবাবী শাসন শুরু। তুমি যে পড়ো নবাব সিরাজউদ্দৌলা, নবাবটা কোথায় থেকে শুরু হয়েছে এটাই তো তুমি জানো না ভাইয়া। আবার বলছি, তুমি যে বারবার পড়ো নবাব সিরাজউদ্দৌলা, নবাব কোথায় থেকে শুরু হয়েছে? এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুর্শিদ কুলি খাঁ থেকে নবাব শুরু হয়েছে। ভাইকে বুঝাতে পেরেছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো মুর্শিদ কুলি খাঁ তিনি 1717 থেকে 1727 পর্যন্ত এই বাংলাদেশটা শাসন করেছেন। এখন তিনি যেহেতু মারা যাবেন, তারপরে কে আসবেন? তো মুর্শিদ কুলি খাঁয়ের আর কেউ ছিল না, পরে তার সেনাপতি এই সুজাউদ্দৌলা, তিনি 1727 থেকে 1733 পর্যন্ত এই বাংলাদেশ শাসন করেছেন, নবাবী শাসন করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সুজাউদ্দৌলা যখন মারা গেছে, কে দেশ পরিচালনা করবেন, বাংলাদেশ শাসন করবেন? এই সুজাউদ্দৌলার পুত্র সরফরাজউদ্দৌলা, তিনি 1733 থেকে 1740 পর্যন্ত এই বাংলাদেশ শাসন করেছেন। এইবার এই সরফরাজউদ্দৌলার পরে এই বাংলাদেশটা কে শাসন করবেন? সরফরাজউদ্দৌলার পরে কেউ ছিল না, তো তার সেনাপতি আলীবর্দী খাঁ তিনি এই বাংলাদেশ শাসন করেছেন। কত সাল? 1740 থেকে 1756 সাল পর্যন্ত শাসন করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার এই আলীবর্দী খাঁ 1756 সালে মৃত্যুবরণ করেছে। আলীবর্দী খাঁর পরে বাংলাদেশকে শাসন করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আলীবর্দী খাঁয়ের পরে তার নাতি, আলীবর্দী খাঁয়ের নাতি সিরাজউদ্দৌলা এই বাংলাদেশ শাসন করেছে। এবার কি বুঝছো ভাইয়া? বলো এবার কি বুঝছো? এবার সবাই বলো বুঝছো? এই কাহিনীটা বোঝানোর পর তোমাকে আমি একদম সহজে পুরোটা বুঝাইতে পারবো। আমার কথা বুঝছো? বলো এই পর্যন্ত সবাই বুঝছি? ভাই বলো এই পর্যন্ত সবাই বুঝছি? এই আলীবর্দী খাঁ থেকে সিরাজ আসছে ভাইয়া। আলীবর্দী খাঁ এই বাংলাদেশের নবাব ছিলেন 1740 থেকে 1756। এখন আলীবর্দী খাঁ 1756 সালের 10 এপ্রিল মারা গেছে। মারা যাওয়ার পরে আলীবর্দী খাঁয়ের পরে কে আসবে তুমি বলো তো? আলীবর্দী খাঁয়ের উত্তরাধিকারী যারা, তারা আসবে না? তো আলীবর্দী খাঁয়ের কোনো ছেলে ছিল না। তো আলীবর্দী খাঁয়ের নাতি সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছে। এইটা তোমাকে সুন্দর করে বুঝতে হবে যে এই 1756 সালে সিরাজ বাংলার নবাব হয়েছে কোথায় থেকে? এই আলীবর্দী খাঁ থেকে। এটা বুঝছো সবাই? এবার বলে এটা বুঝছি।
এই কমেন্টস নেওয়া ছাড়া আমি পরবর্তীতে আগাবো না। তানিয়া বুঝছ, সবাই কমেন্টস করতে হবে যেটা বুঝছি, যে সিরাজ কোথায় থেকে এসছে। সিরাজ এসছে এই আলীবর্দী খাঁ থেকে। আলীবর্দী খাঁ হচ্ছে 1740 থেকে 1756 সাল পর্যন্ত আমার এই বাংলাদেশ শাসন করেছে। পরে 1756 সালে 10 এপ্রিল আলীবর্দী খাঁ মারা গেছে। মারা যাওয়ার পর তার নাতি সিরাজউদ্দৌলা এই বাংলাদেশের নবাবিতে বসছেন। এটা সবাই বুঝছি ভাই, বলো। আলীবর্দী খাঁর ছেলে নেতা হলে সিরাজউদ্দৌলা আসলে কিভাবে, সেটা এখন আমি বুঝাবো। সেটা হচ্ছে তার মেয়ে ছিল। আলহামদুলিল্লাহ সবাই বুঝছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আলীবর্দী খাঁর ভাই হচ্ছে হাজী আহমদ, সুন্দর করে বুঝবা। তাহলে আলীবর্দী খাঁর নাতে, আলীবর্দী খাঁর পরে এই বাংলা শাসন করেছেন সিরাজউদ্দৌলা। আর হাজী আহমদ হচ্ছে আলীবর্দী খাঁর ভাই। হাজী আহমদ হচ্ছে আলীবর্দী খাঁর ভাই। এই পর্যন্ত সবাই বুঝছি। বিশ্বাস করো ভাইয়া, মুখস্থ হয়ে যাবে। এরপরে এই যে সিরাজউদ্দৌলা, সুন্দর করে বুঝবা, এই সিরাজউদ্দৌলা এই বাংলাদেশ শাসন করেছেন 1756 সালের 10 এপ্রিল থেকে 1757 সালের 2 জুলাই। তোমরা সবাই জানো এই 2 জুলাই সিরাজউদ্দৌলাকে মেরে ফেলা হয়েছে। এই যে এই কাহিনীটি এখন আমি তোমাদেরকে বলবো, 1756 থেকে 1757 সালের যে 2 জুলাই পর্যন্ত যে কাহিনীটি, এই কাহিনীটি এখন আমি তোমাদেরকে বলবো। এইবার তোমরা বুঝছো কিনা ভাইয়া বলো তো, যে সিরাজউদ্দৌলা কোথায় থেকে আসছে। সিরাজউদ্দৌলা আলীবর্দী খাঁ থেকে আসছে। আলীবর্দী খাঁ 1756 সালের 10 এপ্রিল মারা গেছে। আলীবর্দী খাঁ মারা যাওয়ার পরে তার নাতি সিরাজউদ্দৌলা এই বাংলার নবাবিতে বসছেন। তো সিরাজউদ্দৌলা 1756 সালের 10 এপ্রিল থেকে 1757 সালের 2 জুলাই পর্যন্ত শাসন করেছেন। বাট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিরাজকে 1757 সালের 2 জুলাই মেরে ফেলা হয়েছে। সিরাজ মাত্র 23 বছর বয়সে, 23 বছর বয়সে তিনি নবাবিতে বসেন। সবাই এটা লিখে রাখো যে সিরাজ মাত্র 23 বছর বয়সে নবাবিতে বসেন। ওকে, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আলীবর্দী খাঁ সম্পর্কে সুন্দর করে জানবো। ভাইয়া বিশ্বাস করো, তোমরা এই নাটকটা, এই যে ভাইয়া আলীবর্দী খাঁ কোথায় থেকে এসছে তুমি, এরপরে হচ্ছে সিরাজ কোথায় থেকে এসছে তুমি, এটা বুঝতে পেরেছো না। এইবার আলীবর্দী খাঁ সম্পর্কে আমরা একটু জানবো। সবাই সুন্দর করে লিখো, মির্জা মোহাম্মদ আলীবর্দী খাঁয়ের 3 কন্যা। আলীবর্দী খাঁ শাসন করেছেন কত, 1740 থেকে 1756, 1740 থেকে 1756। আলীবর্দী খাঁ মারা গেছে 1756 সালের 10 এপ্রিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আলীবর্দী খাঁয়ের কোনো ছেলে ছিল না। আলীবর্দী খাঁয়ের 3টি মেয়ে ছিল। কে কে বলো তো? মেহেরুন্নেসা, শাহ বেগম, আমেনা বেগম। দ্রুত এটা লিখে ফেলি, যে গালিব ভাইয়া বলেছে আলীবর্দী খাঁয়ের 3টি মেয়ে ছিল। এরপর আমি তোমাকে পুরোটা দৃশ্য, অঙ্ক সব বুঝাইতে লাগবে 15 থেকে 20 মিনিট। এই কাহিনীটা না বোঝার কারণে সবাই অনেক কিছু বুঝে না। ওকে ভাইয়া, আলীবর্দী খাঁয়ের 3টা মেয়ে ছিল। মেহেরুন্নেসা, যাকে গসেটি বেগম বলা হয়, শাহ বেগম, আমেনা বেগম। তাহলে তোমরা আমাকে একটু সবাই চিৎকার করে জোরে বলো তো, আলীবর্দী খাঁয়ের কয়জন মেয়ে ছিল? 3 জন মেয়ে ছিল। নাম কি কি? মেহেরুন্নেসা, শাহ বেগম, আমেনা বেগম। সবাই মুখস্থ করি, আলীবর্দী খাঁয়ের কয়জন মেয়ে ছিল? 3 জন মেয়ে, মেহেরুন্নেসা, শাহ বেগম, আমেনা বেগম। ভাইয়া পড়ার তার সময় নেই, আজকে এটা মুখস্থ করে ফেলতে হবে। আলীবর্দী খাঁয়ের কয়জন মেয়ে? সবাই বলো, 3 জন মেয়ে। কে কে? মেহেরুন্নেসা, শাহ বেগম, আমেনা বেগম। মেহেরুন্নেসাকে কি বলা হতো? গসেটি বেগম। ওকে, শেষ। আচ্ছা, এখন এই আলীবর্দী খাঁয়ের ভাইয়ের নাম কি বলো তো? হাজী আহমদ। আলীবর্দী খাঁয়ের ভাইয়ের নাম কি বলো? ভাই হচ্ছে হাজী আহমদ। হাজী আহমদ। তো এই হাজী আহমদের কিন্তু আবার 3টা ছেলে ছিল। কাহিনী একদম মিলে গেছে। আলীবর্দী খাঁর হচ্ছে 3টা মেয়ে, হাজী আহমদের হচ্ছে 3টা ছেলে। 3টা ছেলে কে কে? 3টা ছেলে হচ্ছে বলো, নওয়াজিশ মোহাম্মদ, সৌলত জং এবং জয়নুদ্দিন জং। এই 3টা ছেলে হচ্ছে হাজী আহমদের ছেলে। এই 3টা ছেলে হচ্ছে হাজী আহমদের ছেলে, মানে আলীবর্দী খাঁয়ের বাতিজা। তো এরা সবাই তাদের জ্যাঠাতো বোনকে বিয়ে করেছে। এই নওয়াজিশ মোহাম্মদ তার জ্যাঠাতো বোন মেহেরুন্নেসাকে বিয়ে করেছে। সৌলত জং তার জ্যাঠাতো বোন শাহ বেগমকে বিয়ে করেছে। জয়নুদ্দিন জং তার জ্যাঠাতো বোন আমেনা বেগমকে বিয়ে করেছে। মিলে গেছে না ভাইয়া? আবার বলি, আলীবর্দী খাঁয়ের 3টা মেয়ে ছিল, মেহেরুন্নেসা, শাহ বেগম এবং আমেনা বেগম। আর আলীবর্দী খাঁয়ের ভাই হাজী আহমদের 3টি ছেলে ছিল, নওয়াজিশ মোহাম্মদ, সৌলত জং এবং জয়নুদ্দিন জং। ওই
তিনটা মেয়ের সাথে এই তিনটা ছেলের বিয়ে হয়েছে। ভাইয়া এই পর্যন্ত সবাই বুঝছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার মজাটা তুমি পাবা, একটু খেয়াল করো ভাইয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তুমি যেটি দেখবা সেটি হচ্ছে যে এই এই যে সিরাজ কোথায় থেকে আসছে তুমি দেখো। এরপরে তুমি দেখো ভাইয়া, এই যে আমেনা বেগম, তাকে বিয়ে করেছে জয়নুদ্দিন জং। এই আমেনা বেগমের তিনটি পুত্র ছিল, সিরাজ, একরামউদ্দৌলা এবং মির্জা হামদি। ভাইয়া তুমি কি সিরাজকে পেয়েছো? অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া যেহেতু তার ছেলে ছিল না, নাতি আসছে কোথায় থেকে? এই যে তার মেয়ের ঘরে থেকে। এই সিরাজউদ্দৌলা এই আলীবর্দী খাঁয়ের পরে বাংলার স্বাধীনতায় বসেছেন, বাংলার নবাবে বসেছেন। বুঝাতে পেরেছি? বুঝাইতে পেরেছি? ভাইয়া বলো। এই যে তুমি দেখতে পাচ্ছ যে সিরাজউদ্দৌলা, তাহলে ভাইয়া আমেনা বেগমের তিনটি পুত্র ছিল, তাহলে আমার সাথে সবাই মুখস্থ বলো। তাহলে ভাই আমেনা বেগমের কয়জন পুত্র ছিল? তিনজন, সিরাজ, একরাম, মির্জা হামদি। বলো সিরাজ, একরাম, মির্জা হামদি। মুখস্থ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেজ মেয়ে শাহ বেগমের মাত্র একটা ছেলে ছিল, শওকত জং। আর এই যে মেহেরুন্নেসা গসেটি বেগম, তোমরা অনেকেই এই গসেটি বেগম সম্পর্কে একটু জানতে চাচ্ছ। এই গসেটি বেগমের কোনো ছেলে ছিল না, নিঃসন্তান। সবাই দ্রুত লিখে ফেলি, গসেটি বেগমের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান। বাট গসেটি বেগম যেহেতু আলীবর্দী খাঁয়ের বড় মেয়ে, তার একটু স্বপ্ন সে যদি এই বাংলার মসনদে, বাংলার নবাবিতে একটু বসতে পারে। বাট সে তো মহিলা, সে বসতে পারবে না। তো সে সিদ্ধান্ত নিয়েছে সে কি করবে। সে প্রথমে এই যে তুমি দেখতে পাচ্ছ একরামউদ্দৌলাকে সে প্রথমে দত্তক এনেছে। সে মেহেরুন্নেসা তার ছোট বোন আমেনার কাছে গিয়েছে। আমেনাকে গিয়ে বলেছে যে আমেনা প্লিজ তুই তোর এই ছেলেটাকে একটু আমাকে দিস না। আমেনা তার ছেলে একরামউদ্দৌলাকে দত্তক দিয়েছে। কেন? মেহেরুন্নেসা চিন্তা করেছে আমি যদি একে দত্তক আনি তাহলে এ হচ্ছে মসনদে বসবে, নবাবিতে বসবে, আর আমি হব নবাবের মা। এই যে মেহেরুন্নেসা এটা করেছে। বাট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই একরামউদ্দৌলা বসন্ত রোগে মারা গেছে। বসন্ত রোগে মারা গেছে, তার মানে মেহেরুন্নেসা একটা ছ্যাঁকা খেয়েছে। মেহেরুন্নেসা একটা ছ্যাঁকা খেয়েছে। কি ছ্যাঁকা খেয়েছে বলতো? সে অনেক স্বপ্ন নিয়ে এই একরামউদ্দৌলাকে তার বোন থেকে দত্তক এনেছে, কিন্তু এই একরামউদ্দৌলা বসন্ত রোগে মারা গেছে। মুখস্থ থাকতে হবে, বসন্ত রোগে মারা গেছে, সে একটা ছ্যাঁকা খেয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সে কি করবে? মেহেরুন্নেসা এবার সিদ্ধান্ত নিয়েছে তার মেজ বোনের কাছে যাবে। মেজ বোনের মাত্র একটা ছেলে শওকত জং। সে সিদ্ধান্ত নিয়েছে আমি আমার মেজ বোনকে যেভাবে হোক বুঝাবো। সে মেজ বোনকে মোটামুটি বুঝাই তার ছেলেটাকে নিয়ে আসছে, আবারও দত্তক শওকত জংকে নিয়ে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শওকত জং, এই যে শওকত জংকে সে দত্তক আনার পর পূর্ণিয়া নামে একটা জায়গা ছিল, পূর্ণিয়ার গভর্নর দেওয়া হয়েছে তাকে। সুন্দর করে সবাইটা আমরা লিখে ফেলি, শওকত জংকে পূর্ণিয়ার গভর্নর দেওয়া হয়েছে। কিন্তু এই শওকত জং সারাদিন নারী এবং মদ নিয়ে পড়ে থাকতো। সারাদিন নারী এবং মদ নিয়ে পড়ে থাকতো। পড়ে থাকার পরে এই শওকত জং সম্পর্কে যখন তার নানা জেনেছে আলীবর্দী খাঁ, তখন সিরাজের মাধ্যমে একজন সেনাপতিকে দিয়ে, এত কিছু তোমাদের তথ্য জানা লাগবে না, এই শওকত জংকে মোহনলাল নামে একজন সেনাপতি ছিল, বাট এত কিছু তোমাদের জানা লাগবে না। এই শওকত জংকেও মেরে ফেলা হয়েছে। সে সারাদিন নারী এবং মদ নিয়ে থাকতো, এই কারণে তাকে মেরে ফেলা হয়েছে। গসেটি বেগম বা মেহেরুন্নেসা খেয়েছে আরেকটা শেখা। সুন্দর করে সবাই এটা বুঝতে পেরেছ যে সে সিদ্ধান্ত নিয়েছে, সে হচ্ছে প্রথমে একরামউদ্দৌলাকে এনেছে। একরামউদ্দৌলা বসন্ত রোগে মারা গেছে। শওকত জং সে নারী মদ নিয়ে পড়ে থাকতো, সে তাকেও মেরে ফেলা হয়েছে। এই যে সে আরেকটা ধোঁকা খেয়েছে। তোমাকে এখন আমি বুঝাবো যে মেহেরুন্নেসা কেন এই সিরাজের বিরুদ্ধে লেগেছে, সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো যে খালা কেন বোনের ছেলের বিরুদ্ধে লেগেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ এই যে তার স্বামী নওয়াজিশ মোহাম্মদ, এই যে তার স্বামী নওয়াজিশ মোহাম্মদ, এই নওয়াজিশ মোহাম্মদ ছিলেন ঢাকার গভর্নর। ভাই আমরা কি বুঝতেছি? ভাই বলো, বোঝা যাচ্ছে? সবাই বুঝতেছি বলো? এই তো ভাই ইমার্জেন্সি টপিক্সটা এতে যাচ্ছি ভাইয়া, এটা না বুঝলে তো তুমি ওইদিকে বুঝবা না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার স্বামী এই মেহেরুন্নেসার স্বামী ছিল নওয়াজিশ মোহাম্মদ, সেও ছিল। এরপর আমি তোমাকে বুঝাইতে লাগবে অল্প কতক্ষণ। মেহেরুন্নেসার স্বামী ছিল নওয়াজিশ মোহাম্মদ। এই নওয়াজিশ মোহাম্মদ ছিল ঢাকার গভর্নর। লিখে ফেলো ভাইয়া, ঢাকার গভর্নর। বাট এই নওয়াজিশ মোহাম্মদ ছিল দুর্বল।
দুর্বল। দুর্বল থাকার কারণে সে এত শক্তিশালী ছিল না, শাসন ক্ষমতা পরিচালনা করতে পারতো না। তো এই নওয়াজিশ মোহাম্মদের সেনাপতি ছিল হোসেন কুলি খাঁ। হোসেন কুলি খাঁ, এই হোসেন কুলি খাঁ সব দেখাশোনা করত। এই নওয়াজিশ মোহাম্মদের সব দেখাশোনা করত সেনাপতি হোসেন কুলি খাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু স্বামী নওয়াজিশ মোহাম্মদ একটু দুর্বল ছিল, মেহেরুন্নেসা ঘটনাক্রমে হোসেন কুলির সাথে পরকীয়ার সম্পর্ক করে ফেলেছে। সুন্দর করে বুঝবা, তাহলে মেহেরুন্নেসার সাথে কার সাথে সম্পর্ক হয়েছে? সেনাপতি হোসেন কুলি খাঁয়ের সাথে। এই হোসেন কুলি খাঁয়ের সাথে যেহেতু সম্পর্ক হয়েছে, সেহেতু এই যে মেহেরুন্নেসার বাবা আলীবর্দী খাঁ এটা জেনে গেছে। জেনে যাওয়ার পরে আলীবর্দী খাঁ এটা জানাইছে সিরাজকে, যে সিরাজ তুমি তাড়াতাড়ি গিয়ে এই হোসেন কুলি খাঁকে হত্যা করো। সিরাজ এসে এই হোসেন কুলি খাঁকে হত্যা করেছে। তার মানে মেহেরুন্নেসা আরেকটি ধোঁকা খেয়েছে। আমি কি সবাইকে এটা বুঝাতে পেরেছি যে মেহেরুন্নেসা কেন সিরাজের বিরুদ্ধে লেগেছে? সে প্রথমে একরামউদ্দৌলাকে এনেছে, সে মারা গেছে। শওকত জমকেছে, তাকেও মেরে ফেলা হয়েছে। হোসেন কুলি খাঁর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, তাকেও মেরে ফেলা হয়েছে। এই কারণে মেহেরুন্নেসা বা গসিটি বেগম এই সিরাজের বিরুদ্ধে লেগেছে। তো তুমি পুরোটা দেখো তো ভাইয়া, আলীবর্দী খাঁয়ের পরে কে ক্ষমতা পাবে তুমি দেখো তো। শওকত জং তো মরে গেছে, একরামউদ্দৌলা মরে গেছে, আর আছে কে বলো তো? সিরাজ। এই আলীবর্দী খাঁয়ের পরে সিরাজ বাংলার মসনদে বসেছে। বুঝাইতে পেরেছি ভাই? বলো, বুঝাইতে পেরেছি? এরপর তুমি দেখো ভাইয়া, এখন আমরা কাহিনীতে চলে যাব। এরপর হাজী মোহাম্মদের তিনজন পুত্র নওয়াজিশ মোহাম্মদ, সৌলজ্জং, জয়নুদ্দিন আর মীর জাফর। মীর জাফর, এই মীর জাফর বিয়ে করেছে ওই যে আলীবর্দী খাঁয়ের বৈমাত্রীয় ভগ্নী, মানে আলীবর্দী খাঁয়ের বোনকে বিয়ে করেছে। এবং এই মীর জাফরের পুত্র একটা হচ্ছে মিরন। এতটুকু পর্যন্ত জানলে হবে। মীর জাফর আলীবর্দী খাঁয়ের বৈমাত্রীয় বোন শাহ খানমকে বিয়ে করেছে, আর মীর জাফরের একটা ছেলে হচ্ছে মিরন। সব এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমরা কাহিনীতে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভাইকে একটু মন থেকে বলো। এবার মূল কাহিনী শুরু এবং হচ্ছে দৃশ্যগুলো শুরু। তোমরা হচ্ছে প্রথম অঙ্কটা খোলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বাংলার নবাবে আলীবর্দী খাঁয়ের পরে কে বসছে? সিরাজউদ্দৌলা। আমি কিন্তু এবার অঙ্কগুলো বলবো। টোটাল অঙ্ক আছে 4টা, টোটাল দৃশ্য হচ্ছে 12টা। এই অঙ্ক 4টা এবং দৃশ্য 12টা আমরা 30 মিনিটের মধ্যে পড়ে ফেলবো। সবাই সুন্দর করে এখন ধরবা। ওকে, মিরনকে, মিরন তো তোমাদেরকে বললাম যে ভাইয়া এই যে মীর জাফরের ছেলে মিরন, মীর জাফরের ছেলে মিরন। আবার বলছি ভাইয়া, তোমরা অনেকে মীর জাফর, ভাইয়া মীর জাফর, এই মীর জাফর হচ্ছে আলীবর্দী খাঁয়ের সেনাপতি ছিল। মীর জাফরের আলীবর্দী খাঁকে তুমি দেখতে পাচ্ছ? আলীবর্দী খাঁয়ের সেনাপতি ছিল হচ্ছে এই মীর জাফর। আর মীর জাফর বিয়ে করেছে আলীবর্দী খাঁয়ের বৈমাত্রীয় বোন, মানে মা ভিন্ন এই আলীবর্দী খাঁয়ের বৈমাত্রীয় বোনকে বিয়ে করেছে মীর জাফর। তার ঘরে একটা ছেলে ছিল মিরন। এই মীর জাফর, মিরন এরা মিলে সিরাজউদ্দৌলাকে ধ্বংস করে দিয়েছে। এরা মিলে সিরাজউদ্দৌলাকে ধ্বংস করে দিয়েছে। খালা গসেটি বেগমও সিরাজের বিরুদ্ধে ছিল। আশা করছি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখবো হচ্ছে সিরাজউদ্দৌলা। সুন্দর করে সবাই খেয়াল করবা। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, সিরাজউদ্দৌলা কার পরে বাংলার মসনদে বসছে? আমরা বুঝে আগাবো। সিরাজউদ্দৌলা, এত সম্পর্ক মাথায় প্যাচ লাগবে না তো ভাই, একদম সহজ। সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসছে আলীবর্দী খাঁয়ের পরে। কত সনে বসছে? 1756 সালের 10 এপ্রিল। কত বছর বয়সে? 23 বছর বয়সে। সিরাজউদ্দৌলা কোন কোন জায়গার নবাব ছিলেন বলো? বিহার, উড়িষ্যা এবং বাংলা, এই 3 জায়গার নবাব ছিলেন। সবাই সুন্দর করে লিখে ফেলো। এখন আমরা প্রথম দৃশ্যটা শেষ করে ফেলবো 1-2 মিনিটের ভিতরে। বলো, সিরাজউদ্দৌলা নবাব ছিলেন বিহার, বাংলা এবং উড়িষ্যা, এই 3 জায়গার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাংলার মাঝখান দিয়ে একটা নদী ছিল। আর বাংলার এই পাশে ছিল মুর্শিদাবাদ, আর এই পাশে ছিল কলকাতা। প্লিজ বলছি ভাই, এগুলো না বুঝলে জীবনেও তুমি এই নাটকটা বুঝবে না। আর বুঝতে তোমার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। বিহার, বাংলা, উড়িষ্যার নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা এই বাংলাকে 2 ভাগ করেছেন। বাংলার এই পাশে হচ্ছে মুর্শিদাবাদ আর এই পাশে হচ্ছে কলকাতা। সিরাজের রাজধানী ছিল মুর্শিদাবাদ। তাহলে সবাই দ্রুত এটা লিখে ফেলি, সিরাজের রাজধানী ছিল মুর্শিদাবাদ। ওকে, সবাই দ্রুত এটা লিখে ফেলি যে সিরাজ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হয়েছেন। সিরাজের রাজধানী ছিল মুর্শিদাবাদ, আর এই দিকে হচ্ছে কলকাতা। এখন আমরা কলকাতা সম্পর্কে কিছু জানবো এবং প্রথম দৃশ্য আমাদের শেষ হয়ে যাবে।
এখানে বাগীরথী নামে একটা নদী ছিল। এখানে বাগীরথী নামে একটা নদীর ছিল। এই বাংলা এবং কলকাতার মাঝখান দিয়ে, মুর্শিদাবাদ এবং কলকাতার মাঝখানে একটা নদী ছিল, নদীটির নাম ছিল বাগীরথী নদী। এটা সবাই আমরা লিখে ফেলি, এটা কাজে লাগবে একটু পরে। ওকে, সবাই এই পর্যন্ত লিখেছি। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমরা সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। এইবার এই যে তুমি কলকাতা দেখতে পাচ্ছ, তো সিরাজ তো হচ্ছে মুর্শিদাবাদে। এদিকে কলকাতা কাদের আন্ডারে ছিল জানো? কলকাতা ছিল ইংরেজদের আন্ডারে। কলকাতা ছিল ইংরেজদের আন্ডারে। এই ইংরেজরা কি করেছে তুমি জানবা? এই ইংরেজরা কলকাতা আধিপত্য দেখাচ্ছে। ইংরেজরা নবাবকে সংবর্ধনা দেয়নি। সবাই দ্রুত কলকাতার কাহিনীটা লিখে ফেলো। এটা হচ্ছে প্রথম দৃশ্য এখন আমরা শেষ করে ফেলবো। ইংরেজরা কলকাতা আধিপত্য দেখাচ্ছে। ইংরেজরা নবাবকে সংবর্ধনা দেয়নি। ইংরেজরা এই কলকাতায় ফোর্ট উইলিয়াম নামে একটা দুর্গ নির্মাণ করেছে। এত ব্যাখ্যা জানা লাগবে না, ফোর্ট উইলিয়াম কি, কেন, কিভাবে, আপাতত এতটুকু জানো যে ইংরেজরা কলকাতায় আধিপত্য দেখাচ্ছে। ইংরেজরা নবাবকে সংবর্ধনা দেয়নি। চিন্তা করো, সে তার এলাকায় থাকে, ইংরেজরা সিরাজের এলাকায় থেকে সিরাজকে সংবর্ধনা দেয়নি। ফোর্ট উইলিয়াম নামে একটা দুর্গ নির্মাণ করতেছে। কাশিম বাজারে অস্ত্র মজুত করা শুরু করে দিয়েছে। কাশিম বাজার নামে একটা জায়গা আছে, সেখানে অস্ত্র মজুত করা শুরু করে দিয়েছে। রাজবল্লভ নামে একজন সেনাপতি ছিলেন সিরাজের। রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস অনেক টাকা করে নিয়ে এই কলকাতায় আশ্রয় নিয়েছে। আবার বলছি, রাজবল্লভ নামে একজন সেনাপতি ছিলেন এই সিরাজের। রাজবল্লভের ছেলে কৃষ্ণদাস অনেকগুলো টাকা নিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? কলকাতায় আশ্রয় নিয়েছে। সিরাজ তার প্রতিনিধিকে চিঠি পাঠিয়েছেন এই কলকাতায়। প্রতিনিধি যখন চিঠি নিয়ে এসছেন, এই ইংরেজরা চিঠিটি ছেড়ে ফেলেছে। তুমি বুঝো তাইলে ইংরেজরা কতগুলো অপরাধ করেছে। ইংরেজরা যখন এত অপরাধ করেছে, তখন সিরাজ সিদ্ধান্ত নিয়েছে এদেরকে আক্রমণ করবে। এবার সবাই লেখো, প্রথম অঙ্কের প্রথম দৃশ্য দেখো। এটা কত সনে হয়েছে? 1756 সনের 19 জুন, ফোর্ট উইলিয়াম দুর্গ। সুন্দর করে সবাই বুঝবা, 1 নম্বর দৃশ্য আমাদের সবার শেষ হয়ে যাবে। প্রথম দৃশ্য 1756 সালের 19 জুন, ফোর্ট উইলিয়াম দুর্গ। এখানে কে কে ছিল? ক্ল্যাটন ছিল, হলওয়েল ছিল, উমিচাঁদ ছিল, মীর মর্দান ছিল, মানিকচাঁদ ছিল। ক্ল্যাটনকে এবং হচ্ছে এই যে হলওয়েলকে, এই যে সবাই লিখো ক্ল্যাটন হচ্ছে, ভাই আমরা কি প্রথমটা বুঝতেছি? প্রথমটা বোঝা যাচ্ছে আমাদের? আচ্ছা, ইংরেজদের ক্ল্যাটন হচ্ছে ইংরেজদের সেনাপতি, আর হলওয়েল হচ্ছে ইংরেজদের সার্জন। আর এই যে কলকাতার গভর্নর ছিলেন কলকাতার গভর্নর ছিলেন রজার ড্রেক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তো তোমাদেরকে বুঝাইছি যে কলকাতায় যারা ইংরেজরা ছিলেন তারা অনেক অপরাধ করে ফেলেছে। তো সিরাজ তাদেরকে হালকা শাস্তি দেওয়ার জন্য কলকাতায় এসেছে। আসার পরে এই যে তাদের সেনাপতি হচ্ছে ক্ল্যাটন, তাদের সার্জন হচ্ছে হলওয়েল, তাদের এরপর হচ্ছে ভাইয়া গভর্নর, এই যে ইংরেজদের গভর্নর কলকাতায় যিনি ছিলেন সেটা হচ্ছে রজার ড্রেক। এরা সিরাজের সাথে যুদ্ধ না করে, সিরাজের সাথে পারেনি, না পেরে এরা পালিয়ে গেছে। এতটুকু পর্যন্ত সবার মনে থাকবে? বলো, এতটুকু পর্যন্ত মনে থাকবে? তারা পালিয়ে যাওয়ার পরে সবাই দেখো ভাইয়া, এই যে কে পালিয়ে গেছে? সার্জন হলওয়েল, সবাই খেয়াল করো, সার্জন হলওয়েল, গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্ল্যাটন নৌকা করে পালিয়ে গেছে। কোথায় থেকে? এই ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে, কলকাতা থেকে এরা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে সিরাজ আর কলকাতার নাম কলকাতা রাখেননি, সিরাজ কলকাতার নাম করে দিয়েছেন আলীনগর, আর কলকাতার দেওয়ান করেছেন মানিকচাঁদকে। শেষ। প্রথম অঙ্ক সবার মুখস্থ? বলো সবার মুখস্থ। এবার আমি আরেকবার বলবো, বলো ভাই আবার বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি এটা অনেক কঠিন, তোমরা ভাইয়া মানে কঠিন বলতে তোমরা কাহিনীটা একদম খেয়াল করো। আমি তো তোমাকে বুঝাইছি যে ভাই এই যে কলকাতা তুমি দেখতে পাচ্ছ, এই যে কলকাতা, এই যে চিত্র দিয়ে বুঝাচ্ছি ভাই, এই যে কলকাতা তুমি দেখতে পাচ্ছ, এই কলকাতায় ইংরেজরা আধিপত্য ছিল। আর এই যে সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদ ছিল নবাবে। তো এই যে কলকাতায় এরা অনেক অপরাধ করেছে। অপরাধ করার পরে সিরাজ সিদ্ধান্ত নিচ্ছে এদেরকে হালকা পরিমাণে শাস্তি দিবে। এখানে গভর্নর ছিলেন
ইংরেজদের গভর্নর ছিলেন হচ্ছে রজার ড্রেক। রজার ড্রেক। এখানে ইংরেজদের সেনাপতি ছিলেন ক্লেটন। ক্লেটন। এখানে ইংরেজ সার্জন ছিলেন হল ওয়েল। হল ওয়েল। এই এরা সিরাজকে দেখে এখান থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে সিরাজ এদেরকে আর না পেয়ে সিরাজ এই কলকাতার নাম আর কলকাতা রাখেননি, কলকাতার নাম দিয়েছেন আলীনগর। সবাই লিখে ফেলি, সিরাজ কলকাতার নাম দিয়েছেন আলীনগর। আর এখানের যাকে মেইন করেছেন বা দেওয়ান করেছেন তিনি হচ্ছেন মানিক চাঁদ। সবাই লিখে ফেলি, মানিক চাঁদ। শেষ হয়ে গেছে তোমাদের এই কাহিনীটা। বলো 1 নম্বর কাহিনী বা 1 নম্বর দৃশ্য সবার বোঝা গেছে? ভাইয়া বলো বোঝা গেছে? বলো। এই যে ভাই আমি তোমাকে বুঝাইছি যে সিরাজ বাংলা, বিহার, উড়িষ্যা, এই বাংলাকে 2 ভাগে, একটা হচ্ছে মুর্শিদাবাদ আর একটা হচ্ছে কলকাতা। তো সিরাজ প্রথমে বসে যাদের বাধার সম্মুখীন হয়েছেন তারা হচ্ছেন ইংরেজরা। তো ইংরেজদের সাথে তিনি যুদ্ধ করতে গেছেন। প্রথম অঙ্ক তোমাকে তো ভাইয়া দেখাইলাম। যুদ্ধ করার পরে ওকে ভাইয়া, যুদ্ধ করার পরে তারা পালিয়ে যাওয়ার পরে তিনি আলীনগর নাম দিয়েছেন আর সেখানের মেইন করেছেন মানিক চাঁদকে। শেষ। বলে এই পর্যন্ত সবার বোঝা গেছে? বলো ভাই বোঝা গেছে? বলো সবার এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা যাই হোক, এখন তাহলে ভাইয়া আমার মনে হচ্ছে তোমরা আল্লাহর রহমতে সবাই বুঝতে পেরেছো যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, প্রথম অঙ্কের প্রথম দৃশ্য সবাই বুঝতে পেরেছো। আবার খেয়াল করো, প্রথম দৃশ্য হচ্ছে কি 1756 সালের 19 জুন। ভাইয়া 1756 সালে ভাই বুংবাং পড়লে তো হবে না। 1756 সালের 19 জুন এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, মানে কলকাতায়। এখানে ছিলেন ক্লেটন, ওয়ালি খান, হলওয়েল, অমিচাঁদ, মীর মর্দান, মানিক চাঁদ। এত কিছু তোমার বোঝা লাগবে না, আমি তো তোমাকে বুঝাইলাম যে কলকাতার কারা কারা ইংরেজদের মেইন ছিলেন। ক্লেটন, রজার ড্রেক এবং হলওয়েল। এরা যখন পালিয়ে গেছে তখন সিরাজ এই কলকাতার নাম দিয়ে দিয়েছেন আলীনগর, আর এখানে এ মানিক চাঁদকে গভর্নর করে গিয়েছেন। বলো এই পর্যন্ত সবার বোঝা গেছে? বলো সবার বোঝা গেছে? ভাই সবাই বুঝছি? প্লিজ প্লিজ ভাই আমাকে একটু হেল্প করো, কারণ আমি এটা শেষ করতে হবে, বেশিক্ষণ লাগবে না কাহিনীগুলো বলতে। তোমরা একটু হেল্প করো, এটা কত সহজ। বিসমিল্লাহ পড়ে আবার দেখো ভাইয়া, এই যে আমি তো তোমাকে এটা চিত্র এঁকে দেখাইলাম যে এই যে এখানে হচ্ছে বাংলা, এই বাংলাটা 2 ভাগে, একটা হচ্ছে মুর্শিদাবাদ আর হচ্ছে কলকাতা। এই কলকাতাটা হচ্ছে প্রথম অভিযান করছে, সেটা হচ্ছে প্রথম দৃশ্য। এটা সবার বোঝা গেছে? সবাই বুঝছো? ওকে ঠিক আছে, ঠিক আছে ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যেটি তুমি দেখবা সেটি হচ্ছে এবার এই যে তুমি দেখতে পাচ্ছ ইংরেজরা এবার কি করছে জানো? ইংরেজরা এই যে এখানে একটা নদী, আমি যে তোমাকে নদী দেখাইলাম, এই নদীর এই শেষ দিকে একটা জাহাজ ছিল, এটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম জাহাজ। সবাই লিখে ফেলি, ফোর্ট উইলিয়াম জাহাজ। ওকে। এই যে ইংরেজদের কলকাতা থেকে পালিয়ে এই জাহাজে গিয়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজরা কলকাতা থেকে পালিয়ে এই জাহাজে উঠেছে। এখানে একটা জাহাজ ছিল, জাহাজটির নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম জাহাজ। সবাই এটা লিখে ফেলি ভাইয়া, ফোর্ট উইলিয়াম জাহাজ। সবাই দ্রুত লিখে ফেলি ভাইয়া, ফোর্ট উইলিয়াম জাহাজ। ইংরেজরা কলকাতা থেকে সবাই পালিয়ে এই জাহাজে উঠেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জাহাজে ওঠার পরে এখানে হচ্ছে অনেক মানুষ যখন চলে গেছে, তখন ভাইয়া জাহাজটা হচ্ছে ছোট। এই ছোট্ট জাহাজে কি এত মানুষ থাকা যায়? না, এত মানুষ যেহেতু থাকতে পারে না, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আবার কলকাতা আসবে। তো তারা যে কলকাতা আসবে, কিভাবে আসবে? তো এই যে কলকাতার আরেকজন লোক ছিল দালাল উমিচাঁদ। সবাই লিখে ফেলি, উমিচাঁদ হচ্ছে একজন দালাল। সবাই দ্রুত লিখে ফেলি, উমিচাঁদ হচ্ছে একজন দালাল। সে মানিক চাঁদকে, এ কলকাতার এখন গভর্নরকে মানিক চাঁদ, আর সে হচ্ছে এটার নাম হচ্ছে আলীনগর। মানিক চাঁদ, এই মানিক চাঁদকে বলছে, মানিক চাঁদ আমরা এই যে এখান থেকে এদেরকে আবার নিয়ে আসি, এরা তো এখানে অন্য কোনো কিছু করতে আসেনি, এরা হচ্ছে ভাইয়া এরা ব্যবসা করতে এসেছে। ভাইয়া সুন্দর করে সবাই বুঝো, এরা ব্যবসা করতে এসেছে। তো এদের সাথে চিঠি দিয়েছে ভাইয়া, সবাই লিখে ফেলি, চিঠি দিয়েছে। কে চিঠি দিয়েছে বলো তো? উমিচাঁদ মানিক চাঁদ। ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখান থেকে এরা চিঠি দিয়েছে।
হ্যাঁ, এই যে উমিচাঁদের সাথে এদের কথা হয়েছে, কথা হওয়ার পরে এরা আবার কলকাতা আসতে চেয়েছে। এবার কলকাতা এরা কিভাবে আসবে, এবার আমরা সেটা এখন জানবো যে এরা কলকাতা কিভাবে আসবে। সেটা হচ্ছে দ্বিতীয় দৃশ্য। সবাই দ্বিতীয় দৃশ্য ধরো। দ্বিতীয় দৃশ্য 1756 সালের 3রা জুলাই কলকাতা ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজ, সবাই লেখো ফোর্ট উইলিয়াম জাহাজ, ফোর্ট উইলিয়াম জাহাজ। ওকে, এরা যখন ফোর্ট উইলিয়াম জাহাজে গিয়ে ওই যে ভাগীরথী নদীর জাহাজে উঠেছে, জাহাজ থেকে এরা আবার কলকাতা আসতে চাচ্ছে। তো এরা মানিকচাঁদকে বলছে যে তোমরা যদি মানিকচাঁদকে 12,000 টাকা দাও আর আমাকে যদি 5,000 টাকা দাও, তাহলে আমি তোমাদেরকে কলকাতায় আসতে দিব। আমি কি বুঝাতে পেরেছি? এই কথা সবাই লিখে ফেলো যে ওই যে উমিচাঁদ এবং মানিকচাঁদ। উমিচাঁদ কে বলতো? উমিচাঁদ হচ্ছে দালাল, দালাল, দালাল। আর মানিকচাঁদ হচ্ছে কলকাতার গভর্নর। মানিকচাঁদ হচ্ছে কলকাতার দেওয়ান, দেওয়ান অথবা গভর্নর, যা লিখতে পারো সমস্যা নেই, দেওয়ান অথবা গভর্নর। এই মানিকচাঁদকে যদি তোমরা 12,000 টাকা দাও আর আমাকে যদি 5,000 টাকা দাও, তাহলে আমি তোমাদেরকে কলকাতা আসার ব্যবস্থা করে দিব। বলো এই পর্যন্ত সবাই বুঝছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে ওই যে সেখানে যে ড্রেক ছিল, রজার ড্রেক, যারা ইংরেজদের গভর্নর রজার ড্রেক, সে মনে মনে বলে যে উমিচাঁদ এটা হচ্ছে টাউট, এটা হচ্ছে একটা দালাল। আমার মনে হচ্ছে এই মানিকচাঁদকে 2,000-এর বেশি মানিকচাঁদকে দিবে না। মানে সে তো বলছে মানিকচাঁদকে দিতে হবে 12,000, আমাকে দিতে হবে 5,000, টোটাল 17,000 টাকা দিতে হবে। টোটাল সবাই লিখে ফেলি, টোটাল 17,000 টাকা। বাট ওই যে রজার ড্রেক, বলো রজার ড্রেক কে? বলো ভাইয়া রজার ড্রেক কে? রজার ড্রেক হচ্ছে ইংরেজদের গভর্নর। সে বলছে আমার মনে হচ্ছে উমিচাঁদ যে ধরনের দালাল, আমার মনে হচ্ছে সে 2,000 টাকার বেশি দিবে না। আচ্ছা যাই হোক, এরা তারপর আবার চলে আসছে। এরা চলে আসার পরে এই যে ভাইয়া এখানে একটু খেয়াল করো, এরা এখন চলে আসছে, সুন্দর করে বুঝো। এরা এই যে ভাগীরথী নদী, আমি তোমাকে এখানে নদী দেখাইছি না ভাইয়া, এই যে এখানে নদী দেখাইছি, এখানে একটা জাহাজ ছিল, এখানে একটা জাহাজ ছিল। এই জাহাজে এরা যে এখানে ছিল, এই দূরে এখানে হচ্ছে মাদ্রাজ, মাদ্রাজ। এই মাদ্রাজে ইংরেজরা সবচেয়ে বেশি থাকতো, এই মাদ্রাজে ইংরেজরা সবচেয়ে বেশি থাকতো। মাদ্রাজ থেকে এরা সাহায্য চেয়েছে, সাহায্য চাওয়ার পরে এই মাদ্রাজ থেকে 5টা জাহাজ আসছে, 5টা জাহাজ আসছে। এবং মেইন হিসেবে লর্ড ক্লাইভ আসছে। ক্লাইভ, তোমরা যাকে আমরা ক্লাইভ হিসেবে চিনি, যে সিরাজউদ্দৌলাকে হত্যার মূল নায়ক, এই ক্লাইভ। এই ক্লাইভ কোথায় থেকে আসছে বলো তো আমাকে? মাদ্রাজ থেকে আসছে। ভাই কি বুঝাতে পেরেছি? ভাই বলো বুঝাইতে পেরেছি? ভাইয়া বলো বুঝাইতে পেরেছি? ওকে, একদম সহজ কাহিনী ভাইয়া। তাইলে ভাইয়া এই যে মাদ্রাজ থেকে 5টা জাহাজ আসছে এবং লর্ড ক্লাইভ এসছে। সে এসে ওই যে কলকাতার যে ইংরেজ গভর্নর ছিল, যে কে ছিল বলতো? রজার ড্রেক। সে রজার ড্রেককে বলেছে, রজার ড্রেক তুমি আর এই কলকাতা শাসন করা লাগবে না, আমি ক্লাইভ চলে এসেছি, আমি এখন কলকাতাকে দেখব। ওকে, ভাই তো তোমরা যদি এগুলো, আমি তো ভাই বেশি নাম বলি নাই, এখন তোমরা যদি এগুলো মনে রাখার কি আছে ভাইয়া? দ্বিতীয় দৃশ্য খেয়াল করো। 1756 সালের 3রা জুলাই কলকাতা ভাগীরথী নদীর এই যে জাহাজ, মানিকচাঁদ 12,000, উমিচাঁদ 5,000, টোটাল 17,000। রজার ড্রেক বলেছে আমার মনে হচ্ছে সে 2,000-এর বেশি মানিকচাঁদকে দেবে না। এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে ভাইয়া মাদ্রাজ থেকে 5খানা জাহাজ আসলো, ক্লাইভ নেতৃত্ব দিল, ভাগীরথী নদী, ফোর্ট উইলিয়াম জাহাজ, কলকাতা, আলীনগর, মানিকচাঁদ, উমিচাঁদ, চিঠি, সবকিছু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। এবার বলো দ্বিতীয় দৃশ্য বুঝতে পেরেছি? ভাইয়া দ্বিতীয় দৃশ্য বুঝতে পেরেছি? ভাই তোমরা কি বলো তো, কি বুঝো নেই? এখন তোমরা যদি এটা না বুঝো, এই যে বিসমিল্লাহ পড়ে বলো তো ভাইয়া, তুমি কি এটাও বুঝো নাই নেজ ভাইয়া? এই যে এই সিরাজ কোনটার মেন? সে হচ্ছে বিহার, বাংলা, উড়িষ্যা। এই বাংলা, বিহার, উড়িষ্যা, 3টা। আর এই বাংলাকে আবার 2 ভাগ করছে, একটা হচ্ছে মুর্শিদাবাদ আর একটা হচ্ছে কলকাতা। এইটাও তুমি বুঝো না। এই কলকাতাতে হচ্ছে ইংরেজরা ছিল, ইংরেজরা সিরাজকে মানেনি, সিরাজ তাদের সাথে যুদ্ধ করে পরাজিত করেছে, শেষ। কলকাতার নাম দিয়েছে আলীনগর। এই তো এই প্রথম দৃশ্য এটাই। আর এখানে মেন করে দিয়েছে মানিকচাঁদকে। ওকে, এখান থেকে ইংরেজরা চলে গিয়ে ওই যে এদিকে একটা নদীর এখানে জাহাজ একটা ছিল, এই জাহাজে তারা উঠছে। ওকে, এই জাহাজ উঠার পর তারা আবার জাহাজ থেকে কলকাতা আসতে চেয়েছে। এই তো কাহিনী। এখন কিভাবে তারা কলকাতা এসেছে? কলকাতায় তারা উমিচাঁদ নামে একটা দালাল ছিল, ওই দালালের সাথে কথা বলে ওই দালাল মানিকচাঁদকে ম্যানেজ করে চিঠি পাঠিয়ে তারা আবার এখানে এসছে 17,000 টাকার মাধ্যমে। আবার ইংরেজরা কলকাতা আসছে।
বলো ভাই সবাই বুঝছি? এই যে সবাই অল ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ তোমরা সবাই বুঝছো, সবাই বুঝতেছো, একদম সহজ কাহিনী। তাহলে ভাইয়া দ্বিতীয় দৃশ্য তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে ভাইয়া বই খুলে একটু দেখো প্রথম দৃশ্য, সবাই একটু বই দেখো। প্রথম দৃশ্য হচ্ছে 1756 সালের 19শে জুন, এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম যে দুর্গ, মানে এটা হচ্ছে কলকাতায়। এটা সুন্দর করে সবাই লিখে রাখো, এখানে তোমরা বইতে লিখে রাখো যে এটা হচ্ছে কলকাতা। কলকাতার এরা সিরাজকে মানেনি, সিরাজ এদেরকে মোটামুটি কলকাতা থেকে তাড়িয়ে দিয়েছে। এরা ওই যে ফোর্ট উইলিয়াম জাহাজে গিয়ে উঠছে, কলেজ না ভাই, এখানে হচ্ছে জাহাজ। ফোর্ট উইলিয়াম জাহাজে গিয়ে উঠছে। এই জাহাজে যখন তারা গেছে, জাহাজ থেকে আবার তারা এই কলকাতা আসছে। কিভাবে তারা আসছে? তারা 17,000 টাকা জরিমানা দিয়ে আসছে, এই যে উমিচাঁদ দালালের মাধ্যমে মানিক চাঁদকে ম্যানেজ করে তারা এখানে আসছে। বলো ভাই বুঝাইতে পেরেছি? এবার তৃতীয় দৃশ্য খেয়াল করো। 1756 সালের 10 অক্টোবর গসিটি বেগমের বাড়ি মতিঝিলের জলসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে গসিটি বেগম তোমরা যাকে দেখতে পাচ্ছ, মেহেরুন্নেসা, মেহেরুন্নেসা মানে সিরাজের বড় খালা। সে খুবই ছেঁকা খেয়েছে। কিভাবে খেয়েছে বলো তো? সে হচ্ছে তার দত্তক, তোমাদেরকে তো ভাইয়া বুঝাইছি যে সে কি কি ছেঁকা খেয়েছে, সবাই খেয়াল করো ভাইয়া। এবার বুঝাইতে বেশিক্ষণ লাগবে না, তোমরা মূল কাহিনী তো বুঝছো। তার দত্তক ছেলে একরাম মারা গেছে, তার দত্তক ছেলে শওকত জংকে মেরে ফেলা হয়েছে, তার প্রেমিক হোসেন কুলি খাঁকে হত্যা করা হয়েছে। তাইলে তার তো আর কিছুই নেই, তো সে সিদ্ধান্ত নিচ্ছে সে এখান থেকে সিরাজের বিরুদ্ধে লেগেছে। এটি হচ্ছে, তাইলে তোমরা এটা মনে রাখবা সবসময়, 1756 সালের 10 অক্টোবর গসিটি বেগমের বাড়ি মতিঝিলের জলসা। ওই যে তার বাবা তাকে মতিঝিলে একটা বাসা দিয়েছে, তার বাসভবনের নাম ছিল মতিঝিল। মতিঝিল মতিঝিল এই মতিঝিলে কে কে বসছেন? গসিটি বেগম, উমিচাঁদ, রাজবল্লভ, রায়দুল্লভ, সিরাজ, মোহনলাল। না, কে কে বসছেন তোমাকে আমি দেখাই। এই যে ভাইয়া, এই গসিটি বেগম বসছে, উমিচাঁদ, রাজবল্লভ এবং রায়দুল্লভ। এরা বসে বসে একটু ক্ষোভ প্রকাশ করতেছে। রাজবল্লভ এবং রায়দুল্লভ এরা হচ্ছে অনেক আগের সেনাপতি। এখন সিরাজ তো হচ্ছে একটু ছোট বয়সের, সিরাজ এদের সাথে একটু সম্পর্ক কম রাখতেছে, তো বা মর্যাদা কম দিচ্ছে। তো এরা হচ্ছে গসিটি বেগমের সাথে আতাত করতেছে। যাই হোক, গসিটি বেগম, অমিতচাঁদ, রাজবল্লভ, রায়দুল্লভ এরা সিরাজের বিরুদ্ধে লেগেছে। ওকে, তো সিরাজ কোনো না কোনোভাবে জেনেছে যে এখানে বসছে, এখানে লোকজন বসে কথা বলতেছে। কথা বলার পর সিরাজ এটা জেনে সিরাজ এই জলসাটা ভেঙ্গে দিছে, মতিঝিলের এই জলসাটা ভেঙ্গে দিছে। তাহলে সে আরেকটা ছেঁকা খেয়েছে, আরেকটা ছেঁকা খেয়েছে, তার এখন আর কোনো কিছুই নেই। গসিটি বেগমের যা ছিল সব শেষ করে দিয়েছে সিরাজ। বুঝাইতে পেরেছি? ভাই বলো বুঝাইতে পেরেছি? কঠিন লেগেছে না? আচ্ছা ওকে ভাই, বলে এই পর্যন্ত সবাই বুঝছি। তাহলে বিদ্রোহ হওয়ার কারণ তার হচ্ছে হোসেন কুলি খাঁকে হত্যা করা হয়েছে। ভাই একদম শেষে সামারি দিব ভাইয়া। হোসেন কুলি খাঁকে হত্যা করা হয়েছে, শওকত জংকে হত্যা করা হয়েছে, মতিঝিলের জলসা ভেঙে দিছে, একরাম উদ্দৌলা মারা গেছে। এই সব কারণে গসিটি বেগম অনেক বেশি সিরাজের বিরুদ্ধে লেগেছে। বলো তৃতীয়টা সবাই বুঝতে পেরেছি? দ্রুত বলো ভাই, তৃতীয়টা সবাই বুঝতে পেরেছি? ভাই বলো তৃতীয়টা সবাই বুঝতে পেরেছি? একদম শেষ, তৃতীয়টা শেষ। ওকে ভাই বলো তৃতীয়টা সবাই বুঝতে পেরেছি? যে তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য। প্রথম অঙ্কের আমি যদি তোমাকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য একদম সহজে বলে দিই, একদম যদি আমি এত কাহিনী না বলে একে সহজে বলতাম যে এটা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে সিরাজ যুদ্ধ করে ইংরেজদেরকে, মানে কলকাতা যারা আছে তাদেরকে পরাজিত করেছে। এটা হচ্ছে দ্বিতীয় দৃশ্য, হচ্ছে তারা আবার কলকাতায় আসছে, শেষ। আর তৃতীয় দৃশ্য হচ্ছে গসিটি বেগম, যে তার খালা, বড় খালা গসিটি বেগম, তার বিরুদ্ধে একটা মানে একবার বসছে। সেখানে সিরাজ কাহিনীটি জেনে সেখানে গেছে, গিয়ে তার ওই মজলিসটা ভেঙে দিয়েছে, শেষ। এই তিনটা সবাই বুঝছি? আলহামদুলিল্লাহ সবাই বুঝছো। বলো এই যে তিনটা দৃশ্য সবাই বুঝতে পেরেছি? বলো ভাই। এবং তোমরা যদি এত মানে তাহলে অ্যান্সার করবা কিভাবে বলো তো ভাই? আমি এত সহজে তোমাকে বুঝিয়ে দিলাম, এরপরও যদি না বুঝো, তুমি এই যে যারা যারা মানে 2-3 জন আছে যারা বুঝে নাই বলছে, এরা হচ্ছে নোট করে না। নোট না করলে তুমি জীবনে এগুলো বুঝবা না। একদম সহজে ভাইয়া। প্রথম অঙ্ক, সিরাজ কোথায় বসছে, বসার পর এই যে এদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এরা আবার এখানে আসছে। আর হচ্ছে তার বড় খালা, এটা হচ্ছে বড় খালা গসিটি বেগম বা মেহেরুন্নেসা, সে হচ্ছে সিরাজের বিরুদ্ধে কেন লেগেছে, এই কথাগুলো আমি তোমাকে ক্লিয়ার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই বুঝছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, যারা বুঝতেছো খুবই উপকার পাবা। তাহলে ভাই আবার এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। প্রথম দৃশ্য একটা স্ক্রিনশট দিয়ে নাও। প্রথম দৃশ্য
দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য, আবার নিচেও আছে যে প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্যের আরো তথ্যগুলো আর কি। এই যে ভাইয়া প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য, প্রথম অঙ্ক শেষ। এবার হচ্ছে আমরা দ্বিতীয় অঙ্কে যাব, সবাই দ্বিতীয় অঙ্ক ধরো। আচ্ছা, এবার সবাই দ্বিতীয় অঙ্ক ধরো। ওকে, এই যে দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে 1707, আমি এবার সংক্ষেপে বলে দিব। 1757 সালের 10 মার্চ, স্থান হচ্ছে নবাবের দরবার। এখন ভাইয়া তোমরা যারা দুই একজন বুঝতেছো না তাদেরকে আমি কিভাবে বুঝাবো? তুমি হয়তো মাঝপথে এসছো, অথবা ভাইয়া তোমাকে আমি যদি বঙ্গাং নৈর্ভিত্তিক পড়াইতাম তোমার ভালো লাগতো, কিন্তু কাহিনীটা না বুঝলে তুমি উত্তর দিবা কিভাবে? 1757 সালের 10 মার্চ, স্থান হচ্ছে নবাবের দরবার। এইবার কাহিনীটা কি? ওই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সবাই খেয়াল করো, বিসমিল্লাহ পড়ে খেয়াল করো, চিত্র দিয়ে বুঝাইলে তুমি সহজে বুঝবা। এই যে এরা এই যে কলকাতা ইংরেজরা যখন আবার এখানে আসছে, এরা এখান থেকে এই যে এই জাহাজ থেকে যখন আবার এরা এখানে এসছে, আসার পর কি হয়েছে জানো? তখন এই সিরাজ এদের সাথে একটা চুক্তি করেছে। সিরাজ বলছে যে তোমরা শুধু লবণের ব্যবসা করতে পারবা, আর কোনো ব্যবসা করতে পারবা না। সবাই সুন্দর করে এটা লেখো। সিরাজ এদেরকে বলেছে তোমরা শুধু লবণের ব্যবসা করতে পারবা, আর কোনো কিছু করতে পারবে না। বুঝছি তো? সিরাজ যখন এদেরকে লবণের ব্যবসা করতে বলেছে, এরা চিন্তা করছে সিরাজ যদি আমাদেরকে আর কোনো ব্যবসা করতে দিচ্ছে না, শুধু লবণের ব্যবসা করতে দিচ্ছে, আমরা অনেক বেশি দামে লবণ কিনবো। তো এরা লবণ ব্যবসা করার জন্য তো প্রথমে মানুষদের থেকে বা লবণ চাষ যারা করে এদের থেকে লবণ কিনতে হবে। এরা তখন লবণের মন ছিল 1 টাকা, 1 টাকা মন ছিল। এরা মানুষদের থেকে 2 টাকায় কিনেছে লবণ। এরা মানুষদের থেকে 2 টাকায় লবণ কিনেছে, কিনে মানুষের কাছে 3-4 টাকায় বিক্রি করেছে। সুন্দর করে বুঝো। মনে করো লবণ চাষিরা ব্যাপক লবণ চাষ করছে, লবণ চাষ করার পর ইংরেজরা লবণ কিনে নিয়েছে। এখন কোনো মানুষের কাছে আর লবণ আছে? লবণ নেই। তখন মানুষ কি করেছে? মানুষ এখন এদের কাছ থেকে লবণ কিনতে হবে। এরা মানুষদের থেকে 2 টাকায় কিনে 3 থেকে 4 টাকায় বিক্রি করছে। মানুষ তো খুবই হতাশ। পরে আবার আগামী বছর যখন তারা লবণ আবার কিনতে চেয়েছে, মানুষ এখন আর লবণ বিক্রি করে না। মানুষ যখন লবণ বিক্রি করে না, এরা একজন কৃষককে অনেক নির্যাতন করেছে। কি নির্যাতন শোনো। যখন একজন লবণ চাষি এদের কাছে বিক্রি করছে না, এরা একজন লবণ চাষির স্ত্রীকে 5 জন মিলে ধর্ষণ করেছে। ওই লবণ চাষিকে হাতের যে আঙ্গুল আছে, নখ আছে, নখে কাঁটা দিয়ে কষ্ট দিয়েছে। তার স্ত্রীকে এরা মেরে ফেলেছে। এত কষ্ট দেওয়ার পরে এই যে কৃষক, এই কৃষকটা সিরাজের কাছে চলে আসছে। এই কৃষকটা কলকাতা থেকে মুর্শিদাবাদে চলে আসছে, এসে সিরাজের কাছে সব বলে দিয়েছে। সব বলে দেওয়ার পরে সিরাজ এবার তার সব লোককে ডাক দিয়েছে। এটা হচ্ছে চতুর্থ কাহিনী। সবাই এটা ধরে এবার বুঝবা। ওই যে ভাইয়া কৃষক, সে 1757 সালের 10 মার্চ, স্থান হচ্ছে নবাবের দরবার, মানে মুর্শিদাবাদ। সিরাজ তার দরবারে তার যতজন আছে সবাইকে ডাকছে, যে মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ, এরা সবাই হচ্ছে সেনাপতি। কি সেনাপতি? এরা হচ্ছে সিরাজের নানার আমলের, এখন সিরাজের সাথে এরা কাজ করে। সিরাজ এদেরকে ডেকে সিরাজ ইংরেজদের এই বিষয়গুলো জানাইছে, যে এরা হচ্ছে একজন কৃষক অনেক নির্যাতন করেছে, তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। 5 জন মিলে তার পোয়াতি বউকে 5 জন মিলে ধর্ষণ করেছে, নখের ভিতর খেজুর কাটা গেঁথে দিয়েছে, বউকে খুন করেছে। তখন এই যে এই নির্যাতনগুলো যখন এদের কাছে বলা হলো, এই যে এই রাজবল্লভ, মীর জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ, এদের কাছে বলা হলো। কেন বলা হয়েছে? কারণ ইংরেজরা যখন কলকাতায় আসছে তখন এদেরও কিন্তু হাত ছিল, এই কারণে এদের সাথে এই বিষয়টি শেয়ার করেছে। করার পরে সিরাজ এদেরকে অনেক অপমান করেছে। করার পরে সিরাজ এদেরকে, মুসলমান যারা আছে এদেরকে হচ্ছে কোরআন শপথ করাইছে। মুসলমান যারা আছে তাদেরকে কোরআন শপথ করাইছে, হিন্দু যারা আছে তাদেরকে গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করাইছে যে তোমরা দেশের বিরুদ্ধে যাবা না। তাহলে কারা কারা সবার মনে আছে? এই দৃশ্য সবাই বুঝছি ভাই? বলো, এই দৃশ্য সবাই বুঝছি? এই দৃশ্য সবাই বুঝতে পেরেছি আল্লাহর রহমতে? বলো ভাইয়া, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য কি বলো তো? বুঝতে পেরেছি আল্লাহর রহমতে, বুঝতে পেরেছি। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে এই যে কলকাতায় এখানে একজন কৃষক, তাকে অনেক নির্যাতন করা হয়েছে। এই কৃষকটি এখানে এসে সিরাজের কাছে বিচার দিয়েছে।
বিচার দেওয়ার পর সিরাজ তার লোকজনকে নিয়ে বসছে, মন্ত্রিসভা এখানে 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 এই মন্ত্রিসভা নিয়ে বসছে, বসে সিরাজ এদের এই ইংরেজদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। আর ওরা তো হচ্ছে তোমার মনে করছে হিপোক্রেট স্টাইলের লোক। সিরাজ এটা বুঝে ফেলেছে যে এরা সিরাজের বিরুদ্ধে, তাই সিরাজ এদেরকে শেষবারের মতো ক্ষমা করে দিয়ে কোরআন শপথ করাইছে আর গঙ্গা জল দিয়ে শপথ করাইছে হিন্দুদেরকে। বলো এই দৃশ্য সবাই বুঝছি, আল্লাহর রহমতে বুঝছি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাক তোমরা এই দৃশ্য সবাই বুঝতে পেরেছো। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য বুঝতে পেরেছো যে সিরাজ এদেরকে শপথ করেছে। পরে যে কাহিনীটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য, 1957 সালের 9 মে। এই যে ভাইয়া এই আমি যদি তোমাদেরকে চিত্র দিয়ে বুঝে দিতে একদম অল্প সময় বুঝবা, বাট কাহিনীগুলো বলা দরকার। তো এই যে এখানে মীর জাফর আছে না ভাইয়া, সে অনেক অপমান বোধ করেছে। এই যে প্রথম দৃশ্যে সে অনেক অপমান বোধ করেছে। বোধ করার পরে দ্বিতীয় দৃশ্য 1757 সালের 19 মে মীর জাফরের আবাস মানে মীর জাফরের বাড়িতে সবাই মিলে বসছে, বসে একটু আলাপ আলোচনা করলো, মিটিং করলো এবং ক্ষোভ প্রকাশ করলো। কারা কারা বসছে মনে আছে তো? এই যে এরা কিন্তু সিরাজের সাথে থাকলেও এরা হচ্ছে সিরাজের বিরুদ্ধে। তো এরা এই মিটিংয়ে এরা অনেক অপমান হয়েছে, সিরাজ এদেরকে অনেক অপমানিত করেছে, বুঝছো? কারণ এরা হচ্ছে বিশ্বাসঘাতক, এই কারণে সিরাজ এদেরকে অপমানিত করার পরে এরা 1757 সালের 19 মে মীর জাফরের বাড়িতে বসে আবার একটু রাক্ষোভ সিরাজের বিরুদ্ধে কিছু কথা টথা বলেছে, রাক্ষোভ প্রকাশ করেছে। এই দৃশ্য সবাই বুঝতে পেরেছি? বলো এই দৃশ্য বুঝতে পেরেছি? এই দৃশ্য সবাই বুঝতে পেরেছি আল্লাহর রহমতে? বলো ভাই এই দৃশ্য বুঝতে পেরেছি? এবারও যদি আমি তোমাকে চিত্রে বলি, চিত্র যদি এই দৃশ্যটা একটু এভাবে বুঝে বলি যে ভাইয়া এখানে এই মুর্শিদাবাদের সবাই মিলে বসছে, বসার পর ওই যে এরা অপমান বোধ করেছে, করার পর এরা আবার মীর জাফরের বাড়িতে সবাই বসছে, বসে একটু জাস্ট হচ্ছে মনে করো যে সিরাজের বিরুদ্ধে যারা যারা কাজ করে এরা সবাই মিলে একবার বসছে, বসে যা সিরাজের বিরুদ্ধে কথাটা বলেছে যে সিরাজকে এরা হটাইতেই হবে। আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরা যখন এই দিনে যে সিরাজের বিরুদ্ধে এরা যখন এখানে বসছে, পরে এরা এবার সিদ্ধান্ত নিচ্ছে না আমরা সিরাজকে ক্ষমতা থেকে হটাইতেই হবে, সিরাজ আমাদেরকে অপমানিত করেছে, আমাদেরকে সঠিক মর্যাদা দেয় নাই। কারা? এরা মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ, এরা সবাই সিরাজের নানার সেনাপতি ছিল, তো সিরাজ তাদেরকে রেখে দিচ্ছে। তো এরা এই যে দ্বিতীয় দৃশ্যে এরা হচ্ছে একটা আলাপ আলোচনা করেছে। আর তৃতীয় দৃশ্য যেটা 1757 সালের 9 জুন তৃতীয় দৃশ্য, তুমি বই ধরো ভাইয়া, বই ধরে দৃশ্যগুলো ধরো, দেখবা যে সহজ লাগবে। 1757 সালের 9 জুন মিরনের আবাস, তাহলে ভাই এটা হচ্ছে মীর জাফরের আবাস আর এটা হচ্ছে মিরনের আবাস। মিরনকে মীর জাফরের ছেলে, মীর জাফরের ছেলে মিরনের আবাসে এরা বসে এরা সিদ্ধান্ত নিয়েছে যে এরা হচ্ছে সিরাজকে হত্যা করবে, সিরাজকে যেভাবে হোক নবাবী শাসন শেষ করবে। তো এখানে রায়দুল্লভ যে আসছে, সবাই সুন্দরকে দেখো ভাইয়া, এই তথ্যগুলো তোমাদের এমসিকিউ আসবে। রায়দুল্লভ সে এসে, এই যে ভাইয়া রায়দুল্লভ দেখতে পাচ্ছেন, এই যে রায়দুল্লভ এসে বলছে মিরন আমি এত কিছু বুঝি না, সিরাজ ক্ষমতা থেকে শেষ করার পর আমাকে প্রধান সেনাপতি দিতে হবে। তাহলে ভাই এটা মনে রাখো, রায়দুল্লভ বলছে যে তাকে প্রধান সেনাপতি দিতে হবে। ওকে, মীর জাফর হচ্ছে নবাব হবে, তাহলে সিরাজ মারা যাওয়ার পর নবাব হবে মীর জাফর। জগৎ শেঠ বলছে, জগৎ শেঠের অনেক টাকা ছিল, জগৎ শেঠ বলছে সে সব টাকা বিনিয়োগ করবে, যত টাকা যায় সে সব টাকা বিনিয়োগ করবে সিরাজকে হটানোর জন্য। বুঝাইতে পেরেছি? এই হচ্ছে কাহিনী। তাহলে ভাই সবাই খেয়াল করো, দ্বিতীয় অঙ্ক হচ্ছে এখানে নবাবের দরবার এইদেরকে অপমান করছে, এরপর যে অপমান করার পর মীর জাফর বাড়িতে এরা সবাই বসে একটু আলোচনা করছে। আবার তৃতীয় দৃশ্য মিরনের বাড়িতে বসে সিদ্ধান্ত নিয়েছে যে সিরাজকে এরা শেষ করে দিবে। বলে এই তিনটা কাহিনী সবাই বুঝছি যে নবাবের দরবারে হচ্ছে নবাব এদেরকে অপমান করেছে কেন? ওই যে কৃষকের কারণে, কৃষক অনেক নির্যাতিত হয়েছে, এরাও ইংরেজদেরকে হেল্প করতো। দ্বিতীয়তে সিরাজ যেহেতু এখানে অপমান হয়েছে, তারা সবাই এখানে একটু বসে আলাপ আলোচনা করেছে। এখানে এবার এরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে এরা হচ্ছে কার বিরুদ্ধে লাগবে, এরা সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মিরনের বাড়িতে আরো দুইজন আসছে, একটা হচ্ছে ওয়াটস আর একটা হচ্ছে ক্লাইভ। এরা রমণীর ছদ্মবেশে আসছে। এই কাহিনীটা একটু লিখে ফেলো ভাইয়া, এটা তোমাদের এমসিকিউ আসবে। মিরনের কাছে ইংরেজদের থেকে কলকাতা থেকে যে দুইজন আসছে এরা হচ্ছে ভাইয়া ওয়াটস এবং ক্লাইভ। এরা বোরকা পরে আসছে, বোরকা পরে, এটা লিখে ফেলি ভাইয়া।
এটা লিখে ফেলি, এটা বোরকা পরে আসছে। এই কাহিনী জানলে হবে, আর তেমন কিছু জানা লাগবে না। এটা বোরকা পরে আসছে। তাহলে আমি যদি তোমাকে বলি ভাইয়া তুমি একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এটা তো হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের আমি যদি তোমাকে এখানে বাড়ি এঁকে দেখাই যে এই মুর্শিদাবাদ, এটা হচ্ছে এইটা থাকে সিরাজ, সিরাজ। এখানে থাকে হচ্ছে জাফর, এখানে থাকে হচ্ছে মিরন। তো এটা হচ্ছে সিরাজের দরবার। সিরাজের দরবারে ওই যে ওদেরকে নিয়ে বসে অপমান টপমান করেছে, এরা একটু কষ্ট পেয়েছে। এখানে জাফরের বাড়িতে বসে এরা একটু ওই বিষয়ে আলাপ আলোচনা করেছে। এবার মিরনের বাড়িতে বসে এরা সিদ্ধান্ত নিয়েছে। এবার মিরনের বাড়িতে কে কে এসছে এখানে বলো তো? এখানে কে কে এসছে? এখানে ইংরেজদের থেকে 2 জন বোরকা গায়ে এসেছে। বোরকা গায়ে কে কে এসেছে? বোরকা গায়ে দিয়ে এসেছে হচ্ছে ক্লাইভ এবং ওয়াটস। আর এখানে রায়দুল্লভ, সে বলছে তাকে প্রধান সেনাপতি করতে হবে। আর নবাব হচ্ছে জাফর। জগৎ শেঠ বলছে সে সব বিনিয়োগ করবে। ভাইয়া এইটা বোঝা গেছে সবার? বলো তো, এটা সবার বোঝা গেছে? আল্লাহর রহমতে বোঝা গেছে? আল্লাহর রহমতে বোঝা গেছে? বলো বলো ভাই, সবার বোঝা গেছে? বিশাল কাহিনী। এখন ভাই আমি যদি তোমাকে বুংবাং বুঝাই তাহলে তো তুমি উত্তর দিতে পারবে না, কিন্তু আমি এখানে যেভাবে দিয়েছি তুমি সব কিছু তথ্য একবার পড়লে, এখন আমার ক্লাস শেষে একবার পড়বা। আর আগামীকালকে আমি তোমাদেরকে ভাইয়া গদ্য পদ্যগুলো, ভাই শোনো, তুমি কি নাটকের পরও তো জানতা না, আমি তো মোটামুটি তোমাকে সব তথ্যগুলো বলতে চেষ্টা করতেছি। এরপর আগামীকালকে আমরা 10:30 থেকে শুরু হবে এবং রাত পর্যন্ত সুন্দর করে আমরা সময় মতো সুন্দর করে সকল গদ্য পদ্যগুলো শেষ করবো ইনশাল্লাহ। ওকে, পরের দাফে যাব না? ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো ভাইয়া। ওকে, এখন দেখো ভাইয়া, এ পর্যন্ত সবাইকে বুঝাইছি। এবার তৃতীয় অঙ্ক ধরো ভাইয়া। তৃতীয় অঙ্ক একদম সহজ, এবার আর কোনো কাহিনী নেই ভাইয়া। তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। বই খোলো, বই খুলে ধরো। 1757 সালের 10 জুন থেকে 21 জুন লুৎফুন্নেসার কক্ষ। লুৎফুন্নেসার কক্ষ মানে কে ভাইয়া বলো তো? ওই যে ঘসিটি বেগম, সরি আমি লুৎফুন্নেসা হচ্ছে এই যে ভাইয়া, লুৎফুন্নেসা হচ্ছে সিরাজের বউ। সরি, সিরাজের বউ, সিরাজের বউ। এবার এটা একটু বুঝাই, সবাই বই ধরো ভাইয়া, বই ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় অঙ্ক তোমার বইটি ধরো। এই তৃতীয় অঙ্কে কি হয়েছে জানো? এই 1757 সালের 10 জুন থেকে 21 জুন লুৎফুন্নেসার কক্ষ। হঠাৎ করে সিরাজের খালা ঘসিটি বেগম এখানে চলে এসছে। এসে সিরাজের খালা ঘসিটি বেগম অনেক কথা কাটাকাটি করতেছে। এখানে কে কে ছিলেন? এখানে তার বোন আমেনা ছিলেন, ঘসিটি বেগমের ছোট বোন আমেনা ছিলেন, এখানে সিরাজ ছিল, এখানে সিরাজের বউ লুৎফা ছিল, মানে লুৎফুন্নাহার ছিল, লুৎফুন্নেসা ছিল, এখানে সিরাজের খালা ঘসিটি বেগম, এই 4 জন ছিল। মানে এটা হচ্ছে পারিবারিক বৈঠক। খালা ঘসিটি বেগম, সিরাজের বউ লুৎফা, সিরাজের মা আমেনা এবং সিরাজ, এই 4 জন ছিল। মূল কাহিনীটি এখানে ঘটছে, ঘসিটি বেগম এসে সিরাজের সাথে অনেক ঝগড়াঝাটি করেছে যে তুই আমাকে আমার প্রাসাদ থেকে বের করে দিয়েছিস, আমার অনেক ক্ষতি করেছিস, আমার টাকাগুলো নিয়ে গেছিস, এই যে অনেক কথা কাটাকাটি করেছে। এটি হচ্ছে এই দৃশ্য। এই দৃশ্যটি বোঝা গেছে? বলো বলো, এটা কি বোঝা গেছে? এটা বোঝা গেছে ভাইয়া? যে এই যে 1700, তুমি শুনো ভাইয়া কিভাবে এটা বুঝবা, বইটা খোলো, খুলে সুন্দর করে এটা ধরো। 1757 সালের 10 জুন থেকে 21 জুন লুৎফুন্নেসার কক্ষ। এখন এটা কি? এটা হচ্ছে সিরাজের বইয়ের রুম। সিরাজের বইয়ের বাসাতে কে আসছে? সিরাজের বড় খালা ঘসিটি বেগম বা মেহেরুন্নেসা আসছে। এসে সে এখানে সিরাজের মাও আমেনাও ছিল। বলছে যে আমেনা তুই আমার ছোট বোন, তোর ছেলে সিরাজ আমার এই ক্ষতিগুলো করেছে। এই হচ্ছে কাহিনী শেষ। এই প্রথম দৃশ্য এখানে শেষ। বুঝা গেছে? বলো ভাইয়া, বলো বুঝে গেছে? এইটা তুমি না বুঝার কি আছে বলো। এরপর ভাইয়া ধরো দ্বিতীয় দৃশ্য। দ্বিতীয় দৃশ্য হচ্ছে 1757 সালের 22 জুন পলাশী সিরাজের শিবির। এইবার মূল যুদ্ধ শুরু। সুন্দর করে বুঝবা, বিসমিল্লাহ পড়ে সুন্দর করে এবার বুঝবা, তাহলে তোমাদের মোটামুটি পড়া শেষ হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমরা যুদ্ধে চলে যাব, তাহলে আমাদের আর তেমন কিছু বাকি থাকবে না। ওকে ওকে, এই যে এই 1757 সালের 22 জুন পলাশীর যুদ্ধ। এখন এটা লেখো, এটা তোমরা বইতে লিখে রাখো যে পলাশীর যুদ্ধ, পলাশীর যুদ্ধ। এই যুদ্ধ কিভাবে হয়েছে আমি এক নিমিষে দেখাই দেওয়ার পর বাকি দৃশ্যগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাই এটা লিখে নাও যে ভাইয়া পলাশীর যুদ্ধ। ওকে, শোনো ভাইয়া, বুমবাং পড়াইতে পারি না, বুঝছো? যা পড়াবো অ্যাকুরেট সুন্দর করে পড়াবো, বুঝাবো, যেটা তোমাদের কাজে লাগবে।
ওকে ঠিক আছে, এবার ধরো ভাইয়া এই দৃশ্য তুমি সুন্দর করে লিখো যে গালিব ভাই বলছে এটা হচ্ছে পলাশির যুদ্ধ। এবার এই যুদ্ধটা কেমনে হয়েছে আমি তোমাকে সুন্দর করে বলে দিই, তারপর তুমি সবগুলো ক্লিয়ার হয়ে যাবা। বিসমিল্লাহ পড়ে সবাই সুন্দর করে দেখো ভাইয়া, এইটা হচ্ছে মুর্শিদাবাদ। সবাই সুন্দর করে এটা চিত্রটা এঁকে ফেলো, মুর্শিদাবাদ। এটা হচ্ছে ভাগীরথী নদী, ভাগীরথী নদী। এটা হচ্ছে কলকাতা, কলকাতা। দেখছো ভাগীরথী নদীর এক পাশে মুর্শিদাবাদ আর এক পাশে কলকাতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 22শে জুন পলাশী, এটা এখান দিয়ে লেখো পলাশির যুদ্ধ। এটা একটু ছোট করে দিই, হ্যাঁ তাইলে নদীটা, এটা হচ্ছে ভাগীরথী নদী আর এটা হচ্ছে পলাশী যুদ্ধ। এই যুদ্ধটা কিভাবে হয়েছে খেয়াল করো তো। এই যে কলকাতার যারা, এরা ওই যে কৃষকটাকে অনেক নির্যাতন করেছে এবং সিরাজের বিরুদ্ধে এরা এত এত মিটিং করতেছে এবং সিরাজকে হটানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মুর্শিদাবাদ, এখানে হচ্ছে সিরাজ। এই সিরাজ এখানে আসছে, এটা হচ্ছে পলাশী, পলাশীর প্রান্তর। সবাই লেখে এটা হচ্ছে পলাশী, এটা হচ্ছে পলাশীর প্রান্তর। সবাই এটা সুন্দর করে লিখে ফেলো। তাহলে ভাই সিরাজ কোথায় থেকে আসছে দেখো তো। এই যে সিরাজ মুর্শিদাবাদ থেকে পলাশীতে গেছে, আর এই যে এরা কলকাতা থেকে পলাশীতে গেছে। কত তারিখে গেছে বলো তো আমাকে? 22শে জুন। সবাই লিখে ফেলি, 22শে জুন এরাও পলাশীতে গেছে, সিরাজও 22শে জুন পলাশীতে গেছে। ওকে সবাই লিখে ফেলি, এরাও 22শে জুন পলাশীতে গেছে, সিরাজও 22শে জুন পলাশীতে গেছে। ওকে বুঝতে পেরেছি ভাই। আমি ক্লাসটা করাচ্ছি হচ্ছে যারা হচ্ছে একটু ভালো জানে তাদের জন্য। এখন তুমি যদি না বুঝো দুই একজন, তাদের জন্য কি করবো বলো তো? এই যে ভাইয়া এরা পলাশীতে গেছে, এরাও পলাশীতে গেছে। ওকে, পলাশীতে যাওয়ার পর 23শে জুন যুদ্ধ হয়েছে। সবাই লিখে ফেলি ভাইয়া, যুদ্ধ হয়েছে 23শে জুন। 23শে জুন যুদ্ধ হয়েছে, এটা লিখে ফেলো। আচ্ছা, পলাশীতে যে কাহিনীটি ঘটেছে, পলাশীতে সিরাজ এনেছে কি কি বলো তো? এই পলাশীতে সিরাজ যা যা নিয়েছে বলো। পলাশীতে সিরাজ নিয়েছে কি? সিরাজ নিয়েছে 50,000 সৈন্য। সবাই লিখে ফেলি, পলাশীতে সিরাজ নিয়েছে 50,000 সৈন্য আর 50টা কামান। আর অন্যদিকে এই যে কলকাতা থেকে ইংরেজরা নিয়েছে কি কি? ইংরেজরা নিয়েছে 3,000 সৈন্য, 10টা কামান। সবাই লিখে ফেলি, 3,000 সৈন্য আর 10টা কামান। ওকে, সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছি বলো? যে ভাইয়া 50,000 50টা কামান, 3,000 10টা কামান, এটা লিখে ফেলো। তাহলে আমি যদি তোমাকে বলি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পলাশী যুদ্ধে আমাদের সিরাজ কত হাজার সৈন্য নিয়ে গিয়েছে? 50,000 সৈন্য নিয়ে গিয়েছে। পলাশী যুদ্ধে সিরাজ কতটা কামান নিয়ে গিয়েছে? 50টা কামান নিয়ে গিয়েছে। অন্যদিকে পলাশী যুদ্ধে ইংরেজরা কত হাজার সৈন্য নিয়ে গিয়েছে? 3,000 সৈন্য নিয়ে গিয়েছে। কতটা কামান নিয়ে গিয়েছে? 10টা কামান নিয়ে গিয়েছে। ওকে, সবাই বুঝতে পেরেছি? আচ্ছা যাই হোক, সুন্দর করে বুঝো। এখানে সিরাজের 3জন সেনাপতি ছিল। মোহনলাল, সবাই লিখে ফেলো যদি লিখতে মন চায় বলো। মোহনলাল, মীর মর্দান আর ফরাসি বলো। সবাই এগুলোর নাম দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে সিরাজের 3জন সেনাপতি ছিল। এই নামগুলো একটু লিখলে তোমার জন্য একটু ভালো হবে। নামগুলো একটু লিখে ফেলো সিরাজের, তাইলে কাহিনীটা শেষ। হ্যাঁ, এখানে সিরাজের 3জন সেনাপতি ছিল। এই পাশে, এ পাশে কিন্তু ভাইয়া আমবাগান ছিল। এ পাশে ইংরেজরা যে পাশে বসছে সে পাশে আমবাগান ছিল। এরা তাবু দিয়ে বসছে, এরাও এখানে তাবু দিয়ে বসছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। আচ্ছা, এখানে 3জন সেনাপতি বলো। মোহনলাল, সবাই লিখে ফেলি, মোহনলাল। এখানে হচ্ছে মীর মর্দান। এখানে হচ্ছে ভাইয়া ফরাসি সাপ্রে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল কাহিনীটি শোনো। সিরাজও 22শে জুন পলাশীতে গিয়েছে, ইংরেজরাও 22শে জুন গিয়েছে। সিরাজ নিয়েছে 50,000 সৈন্য, 50টা কামান। ইংরেজরা নিয়েছে 3,000 সৈন্য, 10টা কামান। মূল কাহিনীটি হচ্ছে 22শে জুন যাওয়ার পরে 23শে জুন 8:30 যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার সময় সিরাজের সাথে মাত্র 3,000 নিয়ে শুরু হয়েছে। 3,000 সৈন্য নিয়ে শুরু করছে। তাহলে এরাও 3,000, সিরাজও 3,000।
তুমি ভাইয়াকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া বাকি 47,000 কই গেছে? এ বাকি 47,000 সৈন্য এইদিকে ছিল। এই 47,000 সৈন্যকে মীর জাফর, রায়দুল্লভ এরা যে ছিল, ইয়ার লতিফ সহ এরা যারা ছিল, এরা যুদ্ধ করতে দেয়নি। আমি আবার বলি সুন্দর করে বুঝো, সিরাজ যে 50,000 সৈন্য নিয়ে গিয়েছে, সেখান থেকে 3,000 সৈন্য যুদ্ধ করেছে। বাকি 47,000 সৈন্যকে মীর জাফর, রায়দুল্লভ, ইয়ার লতিফ এরা যারা ছিল, এরা যুদ্ধ করতে দেয়নি। তাইলে এখান থেকে শুরু হয়েছে মীর জাফরের হিপোক্রেটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8:30 যখন এরা যুদ্ধ শুরু করেছে, 12:30 প্রচুর বৃষ্টি হয়েছে। 12:30 প্রচুর বৃষ্টি হয়েছে, হইতে হইতে বৃষ্টি 2টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে যখন এত বৃষ্টি হয়েছে, তখন এই যে এদিকে তো এদের এখানে কোনো কিছু নেই, একদমই খালি, এদের কামানগুলো নষ্ট হয়ে গেছে। আর এদিকে তো এদের হচ্ছে ভাইয়া তাঁবু ছিল, গাছ ছিল, এদের বৃষ্টিতে কামানগুলো নষ্ট হয়নি। তো এই যে মীর জাফর সিরাজকে বলছে যে আপনি এখন আর যুদ্ধ করিন না, বৃষ্টি হয়েছে, এখন আপাতত বন্ধ রাখেন। সিরাজ জাফরের কথা শুনে যুদ্ধ বন্ধ করে দেওয়ার পরে যখন আবার বৃষ্টি থামলো, তখন এই যে ইংরেজরা প্রচুর পরিমাণে কামান নিক্ষেপ করার পরে মীর মর্দান মারা গেছে। যাই হোক, এভাবে এদের পরাজয় শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছি? এভাবে সিরাজ যখন পরাজয় বরণ করেছে, সিরাজ এখান থেকে সুন্দর করে সবাই খেয়াল করো, সিরাজ এই জায়গা থেকে সিরাজ আবার ফিরে আসছে মুর্শিদাবাদে। সিরাজ আবার ফিরে এসছে মুর্শিদাবাদে। এসে সিরাজ একটা মিটিং দিয়েছে 25শে জুন। 25শে জুন সিরাজ তার বইয়ের সাথে একটা পারিবারিক মিটিং দিয়েছে। মিটিং দিয়ে সিরাজ চিন্তা করছে, আমাকে তো এরা মেরে ফেলবে, আমি যদি এদের সাথে আবার যুদ্ধ না করি। তো সিরাজ মুর্শিদাবাদে যেহেতু লোকজন যারা আছে, এরা সিরাজের সাথে আর যুদ্ধ করতে চাচ্ছে না। সিরাজ এই দূরে এদিকে একটা জায়গা ছিল, জায়গার নাম হচ্ছে পাটনা। পাটনা একটা জায়গা আছে, এই পাটনায় সিরাজের একজন বন্ধু আছে। এই বন্ধুর কাছে সিরাজ যাবে। বন্ধুর কাছে যখন সিরাজ যাচ্ছে, এখান দিয়ে যাওয়ার সময় 29শে জুন মীর কাসেম নামে একটা লোক ছিল, সবাই লিখে ফেলবে, মীর কাসেম সিরাজকে গ্রেপ্তার করে এখানে একটা কারাগার ছিল, কারাগারে নিয়ে গেছে। কারাগারের জায়গার নাম ছিল জাফরাগঞ্জ। সবাই এটা লিখে ফেলবে, জাফরাগঞ্জ কারাগার। এই যে এখানে কারাগার, জাফরাগঞ্জ কারাগার। শেষ ভাই, তাই সুন্দর করে সবাই বুঝতে পেরেছ। সিরাজ পলাশী থেকে চলে এসছে মুর্শিদাবাদে। আসার পর সিরাজ চিন্তা করছে, মুর্শিদাবাদে যেহেতু তার কোনো কিছু নেই, সে চলে যাবে পাটনায়। পাটনা যাওয়ার সময় এখানে তাকে ধরে ফেলেছে মীর কাসেম 29শে জুন। 25শে জুন পলাশী থেকে সে এসে 25 জুন একটা মিটিং দিয়েছে, সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো। 29শে জুন মীর কাসেম ধরে নিয়ে তাকে জাফরাগঞ্জ একটা কয়েদখানা আছে, এখানে ঢুকাইছে। ঢুকানোর পরে এই জাফরাগঞ্জ কয়েদখানায় যে মীর জাফরের ছেলে যে মিরন আছে, মিরন এবং মোহাম্মদী বেগ, এই মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার বিনিময় এই জাফরাগঞ্জের ভিতরে ঢুকে, এই জেলখানার ভিতরে ঢুকে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে 2 জুলাই। ওকে, ঠিক আছে, দেখছো ভাইয়া, সবাই এটা লিখে ফেলি, 2 জুলাই। এখান থেকে ভাইয়া এই যে 2 জুলাই এখানেই সিরাজ শেষ হয়ে গেছে। আর বুঝতেই পেরেছো যে সিরাজের নবাবিও এখানে শেষ হয়ে গেছে, নবাবী শাসনে জাফর বসছে। চলো সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাই দিই, তাইলে হচ্ছে তোমরা সুন্দর করে বুঝতে পারবা কাহিনীটি। সবাই বিসমিল্লাহ পড়ে দেখছো কত সহজে বিষয়টি বুঝছো। আচ্ছা, তাহলে এটা দেখো, তৃতীয় অঙ্ক। এই যে তৃতীয় অঙ্ক তুমি দেখো ভাইয়া, 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধক্ষেত্র, 1757 সালের 25শে জুন। আচ্ছা, ওটা তো তোমাদেরকে বলেছি না, দ্বিতীয় অঙ্কের সবকিছু তো বলেছি ভাইয়া। তৃতীয় অঙ্কে এখানে বলেছি প্রথম দৃশ্য, বই দেখতে পারো ভাইয়া। তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য বলেছি লুৎফুন্নেসার কক্ষে একটু পারিবারিক আড্ডা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। এরপর হচ্ছে দ্বিতীয় দৃশ্য, 17 সালে 22শে জুন পলাশী শিবিরে গিয়েছে। এখানে সিরাজের 50,000 50টা কামান, ইংরেজ 3,000 10টা কামান। এই তোমরা সব কাহিনী বুঝছো। এরপর হচ্ছে ভাইয়া চতুর্থ অঙ্ক। চতুর্থ অঙ্ক দেখো ভাইয়া, চতুর্থ অঙ্কে যেটি আছে ভাইয়া বলো তো। আচ্ছা, ওইটা তো তোমরা হচ্ছে এটা দেখো। তৃতীয় অঙ্কে এই যে ভাইয়া বলেছি কামানের পরে ওই যে সিরাজ পাটনাতে গেছে, সিরাজ যে গ্রেপ্তার হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। চতুর্থ অঙ্কে যেটি সেটি হচ্ছে যে ভাইয়া এই যে চতুর্থ অঙ্ক।
মীর 1757 সালের 29শে জুন মীর জাফর নবাব হয়ে গেছে। মীর জাফর দরবারে বসেছে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সিরাজকে মেরে ফেলবে। মোহাম্মদী বেগ, এই মোহাম্মদী বেগকে কে লালন পালন করেছে তুমি কি জানো? এই মোহাম্মদী বেগকে লালন পালন করেছে সিরাজের বাবা। এই মোহাম্মদী বেগকে লালন পালন করেছে সিরাজের বাবা। আর সে মোহাম্মদী বেগ মাত্র 10,000 টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করেছে। সে বলেছে তাকে 10,000 টাকা দিলে সিরাজকে হত্যা করবে। 5,000 টাকা তাকে অগ্রিম দিয়েছে, আর 5,000 টাকা তাকে কাজ করার পরে দিয়েছে। বুঝাইতে পেরেছি? ওকে, সর্বশেষ 1757 সালের 2 জুলাই সিরাজ শহীদ হয়েছে। জাফরাগঞ্জ কয়েদখানা শেষ। মোহাম্মদী বেগ প্রথমে তাকে লাঠি দিয়ে, পরে তাকে চোরা দিয়ে, প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত করেছে, পরে ছোরা দিয়ে ছুরি দিয়ে তার পিঠে আঘাত করে তাকে মেরে ফেলেছে। এই হচ্ছে কাহিনী। এই কাহিনীটি ভাইয়া বলো তো সহজ না আল্লাহর রহমতে? এবার ভাইয়া শুনো, আমি জানি তোমাদের একটু কষ্ট হয়েছে ভাইয়া, একটু ওয়েট করে ভাইয়া সামারিটা একটু খেয়াল করো, তাইলে আমার মনে হচ্ছে তোমরা বুঝবা। বিসমিল্লাহ পড়ে একটু খেয়াল করো, এবার বুঝবা। বুঝছো? একটু ভাইয়া সবকিছু, এই নাটকটা তোমরা তো এতদিন বুঝতে না, 2 বছর পড়ছো তারপরে বুঝতে না। আমি বুঝাই। প্রথমে তুমি এই নাটকটা শুরু হয়েছে আলিবর্দি খাঁ থেকে। এখন তোমার কথা হচ্ছে ভাই আলিবর্দি খাঁ কোথায় থেকে আসছে? আরে এই যে আলিবর্দি খাঁ তুমি দেখতে পাচ্ছ, আলিবর্দি খাঁ কোথায় থেকে আসছে? আমি তো তোমাকে বলেছি আলিবর্দি খাঁ হচ্ছে নবাব, সে নবাব থেকে আসছে। তো আলিবর্দি খাঁর পরে সিরাজউদ্দৌলা আসছে। পরে আমি তোমাকে আলিবর্দি খাঁয়ের বলেছি আলিবর্দি খাঁয়ের 3 জন কন্যা ছিল, মেহেরুন্নেসা, শাহ বেগম এবং আমেনা বেগম। এবং আলিবর্দি খাঁয়ের ভাই হাজী আহমদেরও 3টা ছেলে ছিল, নওয়াজিস মোহাম্মদ, দৌলতসি জং এবং জয়নুদ্দিন জং। এরপরে বলেছি ভাইয়া কিভাবে এই যে মেহেরুন্নেসা বা গসিটি বেগম কাকে কাকে দত্তক এনেছে। এই আলিবর্দি খাঁয়ের পরে সর্বশেষ যে ক্ষমতা এসছে সে হচ্ছে সিরাজ। এই সিরাজকে নিয়ে আমরা মূলত এই নাটকটি। তো আমি তোমাকে বলেছি যে এই সিরাজ কেন, গসিটি বেগম কেন সিরাজের বিরুদ্ধে গিয়েছে সেটা আমি বলেছি। যে একরাম মারা গেছে, শকত জংকে মেরে ফেলা হয়েছে, তার প্রেমিক হোসেন কুলিকাকে হত্যা করা হয়েছে, তার যে বাসভবন আছে সেই বাসভবনটি হচ্ছে যে ওই যে মতিঝিল যে ভবনটি আছে সেই ভবনটি নিয়ে গেছে, তার টাকা পয়সা নিয়ে গেছে। এই কারণে গসিটি বেগম সিরাজের বিরুদ্ধে গিয়েছে। এবার মীর জাফর কেন সিরাজের বিরুদ্ধে গিয়েছে? মীর জাফর সিরাজের বিরুদ্ধে গিয়েছে, মীর জাফর ছিল একটু এই যে আলিবর্দি খাঁয়ের আমলের। এখন সিরাজ তো এরা হচ্ছে একটু বয়স্ক, এদেরকে যথাযথ সম্মান, এরা হচ্ছে একটা হিপোক্রেট স্টাইলের লোক, এদেরকে সিরাজ জানে যে এরা বিশ্বাসঘাতক, এদেরকে ওইভাবে সম্মান দেয়নি। এই কারণে মীর জাফর সিরাজের বিরুদ্ধে লেগেছে। আর ইংরেজরা কেন লেগেছে? ওই যে ইংরেজদেরকে অবাধভাবে নির্যাতন, ব্যবসা এগুলো করতে দেয় না, এই কারণে সিরাজের বিরুদ্ধে ইংরেজরা লেগেছে। বুঝতেই পেরেছো মূল কাহিনীটি? তাহলে ভাইয়া, তাহলে এই যে এখান থেকে তুমি পুরোটা কাহিনী সুন্দর করে বুঝে যাবে। এই চিত্রটা যদি সুন্দর করে বুঝো, সিরাজ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, বিহার, বাংলা এবং উড়িষ্যা এই 3টা নবাব হয়েছে। হওয়ার পরে প্রথমে কলকাতা যেটা আছে, কাহিনীটা একদম সহজ। এই কলকাতায় ইংরেজরা ছিল, ইংরেজরা সিরাজের বিরুদ্ধে থাকে, সিরাজ এদেরকে প্রথমে পরাজয় করেছে। এরা পরে চলে গেছে এদিকে জাহাজে, ফোর্ট উইলিয়াম জাহাজ থেকে এরা আবার আসছে, শেষ। এরপরে এরা সিরাজের বিরুদ্ধে তখন থেকে লেগেছে, লাগতে 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 সর্বশেষ এরা সিরাজকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ফলাশির যুদ্ধ হয়েছে। তো ফলাশির যুদ্ধ কোথায় হয়েছে? এখানে ফলাশি বাগান, এই ফলাশিতে এখান থেকে এরা গিয়েছে, এখান থেকে এরা গিয়েছে, কয় হাজার গিয়েছে। পরে সিরাজ আবার পাটনায় যেতে গিয়ে সিরাজকে ধরে ফেলছে, সিরাজকে জেলখানায় নিয়েছে, মোহাম্মদী বেগ হত্যা করে ফেলেছে। বলো ভাইয়া, এইবার যারা আছো মন থেকে বলো, এবার আল্লাহর রহমতে তুমি কি বুঝতে পেরেছো? ভাই হাজার হাজার শিক্ষার্থী বুঝতে পারবে না, এটা যেহেতু বিশাল একটা ব্যাপার সেপার কাহিনী, তুমি মন থেকে বলো এই যে সিরাজের এই কাহিনীটি বুঝতে পেরেছো যে 1756 সালে 10 এপ্রিল 23 বছর বয়সে বসেছে, 1757 সালের 2 জুলাই তাকে মোহাম্মদী বেগ হত্যা করার মাধ্যমে বাংলার নবাবী শাসন শেষ হয়েছে। দেখি এবার বলো তো কে কে বুঝছো, কে কে বুঝো নেই? আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জাফরাগঞ্জ, ওকে ঠিক আছে। এক এক জায়গায় একটা লেখা আছে, টেকনিক অনেক ভালো আলহামদুলিল্লাহ, এর আগে পড়তে দেখিনি, থ্যাংক ইউ। বলো এবার তুমি ভাই প্লিজ বলছি, তুমি কোথাও থেকে বোঝা দরকার নেই, শুধু এখান থেকে বুঝো যে এখানে হচ্ছে কলকাতা আর এখানে হচ্ছে মুর্শিদাবাদ। ভাই প্লিজ তোমরা যদি যারা এখনো বুঝো না, আমি মন থেকে প্লিজ বলছি, খুব কষ্ট লাগবে। এখানে হচ্ছে মুর্শিদাবাদ আর এখানে হচ্ছে কলকাতা, আর এখানে হচ্ছে ভাগীরথী নদী। এটা তুমি ধরে নাও যে হচ্ছে ভাইয়া ফোর্ট উইলিয়াম জাহাজ, এখানে একটা জাহাজ আছে। আর এটা হচ্ছে ফলাশি, শেষ। এখান থেকে এরাও গিয়েছে, এরাও গিয়েছে, ফলাশির যুদ্ধ হয়েছে।
এ আবার মুর্শিদাবাদ থেকে পাটনায় গিয়েছে, শেষ পাটনায়। আর এখানে হচ্ছে ওই যে জেলখানা, জাফরগঞ্জ জেলখানা, এই জেলখানা তাকে মেরে ফেলেছে। এই কাহিনীটি কি তুমি বুঝে নেই ভাইয়া বলো? আগের তুলনা অনেক সহজ হয়েছে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, ডান, ওকে। এই ভাইয়া তুমি এই চিত্রটাকে, এখন ভাই আমি যদি তোমাকে এই চিত্র দিয়ে দিয়ে বুঝাইতাম তাহলে কি সব কাহিনী আসতো বলো? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমরা যেটি বলবো সেটি হচ্ছে টার্গেট ডিইউ বি ইউনিট ব্যাচ। তোমরা অনেকে ভার্সিটি অ্যাডমিশন দিবে। আমি তোমাদেরকে আমার টিচার প্যানেল দেখিয়েছি যে আমরা আসলে কোন প্যানেলের মাধ্যমে পড়াবো। প্রত্যেকটি টিচার ঢাকা ইউনিভার্সিটির এবং প্রত্যেকটি টিচার অনেক বেশি জানাশোনার। সো আমরা তোমাদের জন্য টার্গেট ডিইউ ব্যাচে 50% ডিসকাউন্টে ভর্তি করাচ্ছি মাত্র 2999 টাকা। তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো, টার্গেট ডিইউ বি ইউনিট ব্যাচ, এই বি ইউনিট ব্যাচের প্রস্তুতি নিয়ে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন এক্সামে তুমি পরীক্ষা দিতে পারবে যদি তুমি বি ইউনিট বিভাগের শিক্ষার্থী হও। এছাড়া তুমি যদি হও সি ইউনিটের শিক্ষার্থী, টার্গেট ডিইউ সি ইউনিট ব্যাচ, তোমাদের জন্য আমাদের টার্গেট ডিইউ সি ইউনিট ব্যাচ আছে। সেখানে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন এবং ফিনান্স, সেটি হচ্ছে 2999 টাকা। আমরা প্রথম 2024 জনের জন্য এই ডিসকাউন্টটি দিয়েছি। তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ 01307838501 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ তোমরা সবাই বুঝতে পেরেছো। পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ওই যে টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপে পিডিএফ দিয়ে দেওয়া হবে। এবার তোমরা খেয়াল করো, তোমাদের আমি আগামীকালকে কখন ক্লাস নিব বলো তো? আগামীকালকে কখন ক্লাস নিব বলো? আগামীকালকে আমরা নেব সকাল 10:30টায়, ঠিক আছে ভাইয়া? এদিকে খেয়াল করো, আগামীকাল সকাল 10:30 আমরা এখানে লেখা আছে 11টা, বাট 10, যেহেতু আগামীকাল শুক্রবার সকাল 10:30 আমরা ক্লাস নিব। তাহারে পরে মানে 18 বছর বয়স সোনাত্তরী। বিকেল 4টায় নিব প্রতিদান, ফেব্রুয়ারি 1969 আমি কিংবদন্তির কথা বলছি। রাত 9টায় নিব লালসান এবং বিদ্রোহী। আবার পরের দিন নিব অপরিচিতা, মাসি পিসি, আমার পথ। এভাবে আমি সুন্দর করে কাহিনীগুলো বলে। ওকে, আলহামদুলিল্লাহ তোমরা সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। ওকে, ইউটিউবে দেওয়া হবে, হ্যাঁ ইউটিউবে দেওয়া হবে। তাহলে তুমি আরেকবার একটু ভাইয়া, তোমরা তো আজকে এটা আরেকবার দেখবা তাই না? এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, শিখে আসবে। এখানে এই যে ভাই আলীবর্দী, মীর জাফর, ক্লাইভ হচ্ছে তোমরা উমিচাঁদ, ওয়ার্ডস, হোলোয়েল, এখন সবার সম্পর্কে তুমি জানবা। আলীবর্দী হচ্ছে সিরাজের নানা, মীর জাফর হচ্ছে সিরাজের পরে নবাব হয়েছে, ক্লাইভ হচ্ছে সিরাজের ইংরেজদের নেতা, কলকাতা ইংরেজদের নেতা ছিল, সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করেছে। উমিচাঁদ হচ্ছে এক দালাল। আর ওয়ার্ডস, যে এই ওয়ার্ডস হচ্ছে ওই যে কাশেম, তোমাদেরকে আমি যে আচ্ছা, এই উমিচাঁদ সিরাজের নবাবেতে প্রতিনিধি হিসেবে ছিল। এই ওয়ার্ডস সম্পর্কে তুমি এটা লিখে রাখো যে ওয়ার্ডস নবাবের দরবারে ইংরেজদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে এখানে ছিল। ওকে, হলোয়েল ছিল কেউ সার্জন, গসেটি বেগম তো হচ্ছে তার খালা বলেছি, রজার ড্রেক সে তো কে ছিল। এরপর মানিক চাঁদ বললাম তো, ওই যে মানিক চাঁদকে কলকাতার দেওয়ান দেওয়া হলো। জগৎ শেখ অনেক টাকার মালিক ছিল। আমানা বেগম ছিল সিরাজের মা। মিরন ছিল মীর জাফরের ছেলে। মীর মর্দান ছিল সিরাজের সেনাপতি। মোহনলাল ছিল সিরাজের সেনাপতি। মোহাম্মদী বেগ হচ্ছে সিরাজকে হত্যা করেছে। রাজবল্লভ ছিল এই যে আলীবর্দীর সেনাপতি। লুৎফুন নেসা ছিল সিরাজের বউ। রায়দুল্লভ ছিল এই যে ভাইয়া আলীবর্দীর সেনাপতি। ডাচ, ফরাসি, ফোর্ট উইলিয়াম, আলীনগর। এই কাহিনীগুলো এখন সহজ লাগতেছে? দেখো তোমার এই কাহিনীগুলো এখন সহজ লাগতেছে বলো? ওকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সবার সাথে। নাটক আলহামদুলিল্লাহ বুঝছো না? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি তোমাদের দেখছো এই যে এখন কাহিনীগুলো তোমাদের একদম সহজ লাগে না ভাইয়া? দেখো তুমি তো মনে করছো যে চিত্র এগুলো কিভাবে মনে রাখবো, এত লোকের সম্পর্কে কিভাবে মনে রাখবো বলো তো? এত সুন্দর করে বোঝার জন্য থ্যাংক ইউ। তুমি দেখো এই প্রত্যেকটা লোক সম্পর্কে তুমি এখন বুঝো কিনা দেখো তো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি পোস্ট করে দিব, তোমরা ওইখানে সবাই অ্যাড হয়ে যাবে, ওইখানে লিঙ্ক দিয়ে দিব। ওকে, আলহামদুলিল্লাহ না? ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আরেকবার একটু তোমাকে তো আমি বুঝাইলাম যে জাহাঙ্গীর থেকে দিল্লির পর ইসলাম খা থেকে অনেক সুবেদার, এরপর হচ্ছে নবাব মুর্শিদ কুলি খা, এরপর হচ্ছে আলীবর্দীর পর হচ্ছে সিরাজকে 2 জুলাই হত্যা করার পর জাফর বসছে।
এরপর আলীবর্দীর পরিচয় দিতে হবে, আলীবর্দীর পরিচয় না দিলে তুমি নাটকটা বুঝবা না। আলীবর্দীর ফ্যামিলি পরিচয় দেওয়ার পরে সিরাজ আলীবর্দীর নাতি, সেটা বুঝাইলাম। এরপরে মীর জাফরের কথা বললাম, হাজী মোহাম্মদের কথা বললাম। এরপরে সিরাজ হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা, এখানে হচ্ছে ভাইয়া কলকাতা, এই কলকাতা ছিল ভাইয়া ইংরেজরা, আর মুর্শিদাবাদে ছিল সিরাজ। এই কলকাতা থেকে এদেরকে একবার এখানে চলে গেছে, আবার আসছে, আবার মুর্শিদাবাদে যুদ্ধ করেছে, শেষ যুদ্ধে সিরাজ পরাজয় হয়েছে, সিরাজকে এখানে জেলখানায় হত্যা করে ফেলেছে। সিরাজ এদিকে পাটনায় যেতে চেয়েছো, তার বন্ধুর কাছে যেতে পারেনি, শেষ। ওকে, আজ এ পর্যন্ত। সবাই ভাইয়ের জন্য দোয়া করবা। আমি বারবার বলেছি ইনশাআল্লাহ ভাইয়া, যেহেতু এই ক্লাসটা আসলে আরো আগে নিতাম, তাহলে তোমরা আরো সহজে, একদম সহজে বুঝতে পারতা। তারপরও তোমরা প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্যগুলো আরেকবার একটু দেখে নাও। প্রথম দৃশ্য কি কাহিনী করছে? প্রথম দৃশ্য হচ্ছে কলকাতা তাদেরকে বের করে দেওয়া হয়েছে। দ্বিতীয় দৃশ্য হচ্ছে ভাইয়া ফোর্ট উইলিয়াম জাহাজ থেকে তারা আবার আসছে। তৃতীয় দৃশ্য হচ্ছে ওই যে গসেটি বেগমের বাড়িতে একটু জলসা করছে। এরপর হচ্ছে ভাইয়া এখানে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে নবাবের দরবারে একটু তাদেরকে অপমান করা হয়েছে। মীর জাফরের বাড়িতে তারা একটু বসে আলাপ আলোচনা করছে। মিরনের বাড়িতে সিরাজকে মারার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শেষ। এটা বুঝছো। তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে লুৎফুন্নেসার সিরাজের বইয়ের রুমে, সিরাজের যে বউ লুৎফুন্নেসার রুমে একটু পারিবারিক কথা কাটাকাটি হয়েছে, খালা আসছে। দ্বিতীয়ত বলছে পলাশিতে যুদ্ধটা, দ্বিতীয় পলাশির যুদ্ধটা কিভাবে হয়েছে। এরপর ভাইয়া তৃতীয়ত আমি তোমাকে বলছি 1723 জন পলাশির যুদ্ধ হয়েছে। এরপরে চতুর্থত বলছে ভাইয়া মীর জাফরের দরবার মোহাম্মদী বেগকে ভাইয়া 10,000 টাকা 5,000 টাকা অগ্রিম দিয়েছে। এই বলো ভাইয়া কি যেতে পারি? আর হচ্ছে টার্গেট ডিউ, বি ইউনিট ব্যাচ এবং সি ইউনিট ব্যাচে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাবা, জাস্ট বেস্ট সার্ভিস পাবা। এতটুকু বলতে পারি, সব জায়গায় ক্লাস করে এসে দেন আমাদের ক্লাসগুলো করবা, তথ্যবহুল, জানাশোনা, বেস্ট ক্লাস, বেস্ট সার্ভিস পাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল সকাল 10:30-এ। 3টা কবিতা আমরা শেষ করবো একদম সহজে। তোমরা হচ্ছে ভাই এখন নাটকটা একটু শেষ করে নাও, নাটকের এমসিকিউ তথ্যগুলো বারবার দেখে নাও, দেখতে দেখতে ঘুমাই যাও। সকালে আমি 3টা কবিতা পড়াবো, তোমরা হচ্ছে জাস্ট আমি শেষ করার পরে ওই কবিতাগুলো একবার দেখে নিবে। এই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।